চারিদিকে শিয়ালের হুক্কা হুয়া ডাকাডাকি, পশু পাখিদের কিচিরমিচির, সাথে ঝিঝি পোকা, উই পোকা, কেঁচো পোকার গুনগুন গানে যেন পুরো পরিবেশটা একেবারে নিস্তব্ধ হয়ে উঠেছে। নীরবতায় মৃদু বাতাস বয়ে যাচ্ছে, বাতাসটা যেন শরীরটাকে একদম শীতল করে দিচ্ছে। এরকম হালকা বাতাসের শীতল অনুভব যেন আগন্তুকটির আরো মাইন্ড গেম খেলতে ইচ্ছে করছে, যেখানে শুধু সে একাই রাজা, যেখানে শুধু চলবে তার রাজত্ব, তার আইন, তার আদালত, সবকিছু তার হাতে। প্রাণপণে ছুটছে ছেলেটি। এক কথায় বলতে গেলে, চাচা আপন জীবন বাঁচান, নিজের বাঁচলেই বাপের নাম। ছেলেটির পাগলের মতো ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে প্রায় মুখ দিয়ে লাল লা বেরিয়ে এসছে। সারা শরীরে রক্ত, সাদা রঙের টি শার্টটি যেন লাল রক্তে নতুন করে রঙিন হয়ে উঠেছে, দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে। হঠাৎ করে ছেলেটির সামনে একটি বাইক এসে থামে, সুজুকি হায়াবুজা। এই বাইকটি যখন রাস্তায় চলে তখন শুধু তার উপস্থিতি টের পাওয়া যায়, কিন্তু দেখা যায় না। আসে ঝড়ের বেগে, চলে যায় বাতাসের গতিতে। এর মূল্য বাংলাদেশের টাকায় প্রায় 10 কোটি টাকার বেশি। ছেলেটি বাইকের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথেই কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। হঠাৎ করে চারিদিক ঘিরে ধরে অসংখ্য ছেলেপুলে, যাদের হাতে রয়েছে ভীষণ রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্র। উদাহরণস্বরূপ বলা যায় টিনের তৈরি ছুরি, ধারালো ব্লেডের তৈরি ছুরি, লোহার কিঞ্চিন, কাঠের তৈরি সব ধারালো টুকরো। আগন্তুকটির গাড়ি থেকে নামার সাথে সাথেই মাথা থেকে হেলমেটটা খুলে, পরনে আছে সাদা রঙের প্যান্ট, সাদা টি শার্ট, ম্যাচিং করা ব্লু কালারের চশমা, চুলগুলা পিছন দিক দিয়ে স্টাইলিশ করে আছড়ে নেওয়া, কপালে রুমাল বাঁধা, হাতে ব্যাচ, বাম হাতে সিগারেট, পায়ে কেটস। আগন্তুকটি নামের সাথে সাথে রহস্যময় হাসি দিয়ে বলে, হা 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 হা। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়, যেটার মূল্য তুই দিতে পারলি না। তুই ভুল করলি সময়ের পেছনে ছুটতে গিয়ে। মনে রাখবি একটা কথা, সময়ের পেছনে নয়, সময়ের আগে তোকে ছুটতে হবে, তবেই এই পৃথিবীতে তোরা টিকে থাকতে পারবি। হা 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 হা। ভাই, ওকে অনেকবার সাবধান করেছি কিন্তু সে আমাদের কথা রাখেনি। ও আমাদের গ্যাং এর তথ্যগুলো বাইরের গ্যাংগুলোর কাছে বিক্রি করছিল। এই কথা শোনা রাস্তার উপরে পড়ে থাকা ছেলেটি হাউ মাউ করে কান্না করতে থাকে। তার কান্না যেন মাতিয়ে তুলেছে হাসির রোল। ছেলেটি কান্না মিশ্রিত কণ্ঠে কোনো কিছু বলে ওঠার আগেই চোখের নিমেষে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ফিটফাট ভয়ঙ্কর মুখোশধারী আগন্তুকটি ছেলেটির মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে হাতের মধ্যে লুকিয়ে থাকা রহস্যময় জায়গা থেকে ব্লেডটা বের করে প্রায় কয়েক খণ্ড করে ফেলে জিহ্বাটা। ছেলেটা সেখানে গলা কাটা পাঠা ছাগলের মতো লাফালাফি করতে থাকে, মুখের ভেতর দিয়ে বল বল করে রক্ত বেরোতে থাকে। চোখের পলকে ঝড়ের বেগে বাতাসের গতিতে নাঙল দিয়ে কানা করে দেয়। তার চোখে মুহূর্তের মধ্যে হঠাৎ করে কোথা থেকে যেন ভো ভো করে দল বেঁধে আসতে থাকে পিঁপড়ের দল, সাথে মৌমাছি। আগন্তুকটি এরকম পরিস্থিতি দেখে মুচকি এক হাসি দিয়েই বলে ওঠে, হা 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 হা। শালা খানকির পুকে মানা করার পরে আমার সাথে টক্কর নিয়েছে। আকাশ জমিন উত্তর দক্ষিণ যে যেখানে থাকুক না কেন, তুফানের বিরুদ্ধে কথা বলে গলা থেকে মাথা আলাদা হয়ে যাবে। হা 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 হা। মালটাকে এখানে ফেলে রেখে চলে যা তোরা, সময় হলে শিয়াল কুকুরেরা এমনিতেই ছিঁড়ে খাবে। ওকে বস, ঠিক আছে। আমাদের পরবর্তী মিশন ভার্সিটিতে, কেননা ভার্সিটিতে চলছে রম রম দেহ ব্যবসা, সাথে বিভিন্ন রকম ব্যবসা। বাংলাদেশের অর্থনীতির সমস্ত রকম ডলার সেখান থেকেই পাচার করা হয়। লুকিয়ে আছে সে জায়গায় অসংখ্য ঘটনা। আবির হারিয়ে যাওয়ার পেছনে ওই ভার্সিটিতে লুকিয়ে আছে অসংখ্য রহস্যের কথা। ভার্সিটিতে আমার অ্যাডমিশনের ব্যবস্থা কর। মনে রাখবি, আমি ধোঁয়াশা, আমি অন্ধকার, আমি ছায়া, আমি ধোঁয়া, কেউ পাবে না আমার ঠিকানা। হা 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 হা। কথাটা বলতে দেরি, কিন্তু নিমেষের মধ্যে চোখের পলকে যেখান থেকে হারিয়ে যেতে দেরি হয়নি আগন্তুকটির। ছোট্ট করে পরিচয় দিয়েই দেব। মুহূর্তের মধ্যে রাস্তার উপরে ছেলেটির দেহটা মৌমাছি আর পিঁপড়ে দিয়ে ঘেরাও করে ফেলে। ছেলেটিকে খুবলে খুবলে খেতে থাকে অসংখ্য পশু পাখির সাথে কীট পতঙ্গ। কি ছিল সেই কানের ভেতরে? রাসায়নিক দ্রব্য, যেটা দেওয়ার কারণে ছেলেটিকে অসংখ্য পশু পাখি খুবলে খুবলে খেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে ছেলেটি। আগন্তুকটির পরিচয় হচ্ছে সাদা কাগজের পাতায় নেই, কোনো ঠিকানা নেই, কোনো তার গন্তব্য নেই। যেমন রেল লাইনের কোনো গন্তব্য নেই, ঠিক তেমনই এই আগন্তুকের কোনো গন্তব্য নেই।
আগন্তুকটির নাম হচ্ছে তুফান। এই তুফান দেখতে পুরো ঝড়ের মতো, বিদেশিদের মতো সাদা ধবধবে চুলগুলো রঙিন করে কালার করা। তার গ্যাংয়ের নাম হচ্ছে তুফানি গ্যাংস্টার। শরীর স্বাস্থ্য যেন বক্সার রোমান্সের মতো। আগন্তুকটি নিজের মতো করে বাইক চালিয়ে ভ্রমণ করছেন, দেখছেন কোথায় কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, চলছে কিনা অপরাধ, হচ্ছে কিনা চোখের আড়ালে অন্ধকার জগতে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলছে কারা। দেখতে বেরিয়ে হয় না বেশি। তুফান নামে সেই ভয়ঙ্কর আগন্তুকটি। রাত বাজে প্রায় 2:30। ছুঁই ছুঁই নির্জন রাস্তা দিয়ে ভ্রমণ করে চলছে এক আগন্তুক। চারিদিকে বাতাসের পিন পিন নীরবতা, মৃদু বাতাসের চুলগুলো একটু একটু করে উঠছে। আগন্তুকটির সামনের দিকে বাইক চালিয়ে যাচ্ছে তার অজানা গন্তব্যে। হঠাৎ করে আগন্তুকটি রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে দেখতে পেল যে 5 জন ছেলে একটা মেয়েকে জোর জবরদস্তি করে ধর্ষণ করার চেষ্টা করছে। মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কেউ আমাকে বাঁচাও, প্লিজ হেল্প মি, আমাকে বাঁচাও, ওরা আমার সব কিছু শেষ করে দিল। আগন্তুকটি সামনের দিকে তাকাতেই ছেলেগুলোকে ছিঁড়ে ফেললো। আগন্তুকটির মুখে রুমাল বেঁধে নিল। শরীরে সাদা রঙের টি শার্ট পরা, মুখে রুমাল বেঁধে ছেলেগুলোর সামনে চলে গেল। সামনে গিয়েই রকি নামে ছেলেটিকে ফুটবলের মতো একটা শট দিল। রকি ছিটকে গিয়ে দূরে পড়লো। মেয়েটি আগন্তুকটির সাইডে গিয়ে দাঁড়ালো। রকি হলো এই এলাকার কমিশনারের ভাই, তাই এত অপরাধ করার পরও তাকে কেউ কিচ্ছু বলার সাহস পায় না। তখন রকি দাঁড়িয়ে বলতে লাগলো, এই তুই কে রে? তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? তুই জানিস আমি কে? কমিশনারের ভাই রকি নামের ছেলেটির মুখে এই কথা শুনে আগন্তুকটি পকেট থেকে একটা রেড কালারের সিগারেট বের করে, যেটা শুধু তার নিজের জন্য তৈরি করা, নিজের কারখানায় তৈরি করে শুধু তার গ্যাং ও তার নিজের জন্য। বাংলাদেশের কোথাও এই রেড কালারের সিগারেট নেই। এই রেড কালারের সিগারেট খেলে নিজের মাথার মাইন্ড থেকে ঠান্ডা রাখে, নতুন করে গেম খেলতে পারে অন্ধকার জগতের কালো দুনিয়ার রাজ্যে। মুচকি হাসি দিয়ে বলে ওঠে আগন্তুকটি, হা হা হা, আমার পরিচয় শুধু সাদা কাগজের পরিষ্কার পাতা। আমরাও ভালো করে জানি কি করে সাদা কাগজকে ছিঁড়ে টুকরো টুকরো করে রাস্তার মাঝে ছুঁড়ে ফেলতে হয়। হা হা হা, নিজেদের ভালো চাইলে এখান থেকে বেরিয়ে যা, আর যদি নিজেদের মৃত্যুটাকে গ্রহণ করতে চাস তাহলে সামনে এসে দাঁড়া। তুফান নামের আগন্তুকটির মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সকলে অবাক হয়। রাকিব সাথে আসা ছেলেগুলো গম্ভীর থাকায় তেড়ে এসে বলে ওঠে, এই তুই জানিস কার গায়ে হাত দিয়েছিস? তোকে এখানে জীবন্ত কবর দিব। আগে বল কে তুই? হা 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 হা, তোদের আজরাইল, তোদের জান কবজ করতে এসেছি। হি হে হা হা হা। তখন রকি যেন কোমর থেকে পিস্তল নিয়ে গুলি করবে, তার আগেই আগন্তুকটি তার কোমর থেকে চাইনিজ কুড়াল বের করে ছড়ে বেগে এলো পাত্রে কোপাতে থাকে। মুহূর্তের মধ্যেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। তারপর রকির বুকে ক্ষত করে আগন্তুকটি তুফান লিখে দেয়। মেয়েটি আগন্তুক এই রূপ দেখে, ভয়ঙ্কর রূপ দেখে সেখানে সেন্সলেস হয়ে পড়ে। আগন্তুকটি মেয়েটির এইরকম রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। মেয়েটিকে দেখতে ভীষণ মায়াবী, কাজল কালো ডাগর ডাগর চোখ, চোখে পাতাগুলো ঘন চিকন কালো, অসম্ভব সুন্দর ফর্সা, গায়ের রং সাদা ধপধপে, ভীষণ মায়াবতী, লাজুক লতা। দেখলে প্রেমে পড়তে যে কোনো ছেলে বাধ্য হবে। চুলগুলো সিল্কি কালো ঘন, যেন ভেসে আসা কল্পনার জগৎ থেকে কোনো এক রূপকথার পরি। আগন্তুকটি মেয়েটির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। তারপর মেয়েটিকে গাড়ির সাথে হেলান দিয়ে বসিয়ে রাখে। পকেট থেকে সিগারেট বের করে আগন্তুকটি জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে। কিছুক্ষণ পর পকেট থেকে ফোনটা বের করে বলে ওঠে, আখি 4 রাস্তার মোড়ে 3 নম্বর গলির 4 নম্বর রাস্তাতে একটা মেয়েকে রাখা আছে। মেয়েটিকে সঠিক স্থানে পৌঁছে দিয়ে আসো। তুফান আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে প্রায় সেখানে 8 থেকে 10টা ব্ল্যাক কালারের গাড়ি এসে উপস্থিত হয়। তারপর মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ভোর 5টা, মানুষজন ছোটাছুটি করে এদিক ওদিক যাতায়াত করছে। এমন সময় চোখ পড়ে অনেকেই রাস্তার ওপর রক্তের দিকে, কয়েক টুকরো পড়ে থাকা মানুষের মৃত লাশের দিকে। পরিস্থিতি খারাপ দেখে কমিশনারের নাম্বারে ফোন করে। কমিশনার দ্রুত পুলিশ ফোর্স পাঠিয়ে দেয় ঘটনাস্থলে। সাংবাদিকরা খবর পেয়ে ছুটে আসে। মুহূর্তের মধ্যে পুরো জায়গায় মানুষে ভরপুর হয়ে ওঠে। পরিবেশটা যেন থমকে যায়। এত নৃশংসভাবে আর ভয়ঙ্কর ভাবে মেরেছে ছেলেগুলোকে। অস্তিত্বহীন শরীরটাকে দেখলে যেন নিজের থেকেই চোখের পানি বেরিয়ে আসবে। পুলিশ অফিসার দ্রুত কমিশনারকে ফোন করে বলে ওঠে, স্যার, এ তো দেখি আপনার ভাই, যাকে নৃশংসভাবে হত্যা করেছেন তুফান নামের সেই আতঙ্কবাদীটা।
এই শহরে তুফান চলে এসেছে, আর তার প্রথম শিকার হয়েছে আপনার ভাই। আর ইউ মেড, তুমি কি বলছো আমার ভাইকে মেরেছি? জি স্যার, এখানে আপনাকে একবার আসতে হবে। আসলে আপনার ভাইয়ের লাশ কোনটা সেটা বুঝতে পারছি না, কেননা শরীরগুলোকে বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলেছে। তুমি ওখানে অপেক্ষা করো, আমি না যাওয়া পর্যন্ত কোনো শরীরের টুকরে হাত দেবে না। বলেই পুলিশ অফিসার ফোন কেটে দেয়। কয়েক মিনিটের মধ্যে সেখানে আরও কিছু পুলিশ ফোর্স এবং পরপর 4টা গাড়ি এসে হাজির হয়। কমিশনের গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে গিয়ে একেবারে থমকে যায়। চোখের সামনে নিজের ভাইয়ের মৃত লাশটাকে দেখে টুকরো টুকরো হয়ে পড়ে আছে রনি নামের সেই ছেলেটি। রকির করুণ অবস্থা দেখে তার ভাই কমিশনার ভেঙে পড়ে। কমিশনার চিৎকার দিয়ে বলে ওঠে, 72 ঘন্টার মধ্যে তুফানের সমস্ত রকম সেকেন্ডেড গ্যাংস্টার এবং তার গ্যাংয়ের ছেলেদের আমি আমার 4 দেওয়ালে জেলখানার ভেতরে দেখতে চাই। কমিশনারের এরকম ভয়ঙ্কর রূপ দেখে কেউ কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। সাংবাদিকরা একের পর এক খবর প্রচার করছে, বিভিন্ন টেলিভিশনের পর্দায় দেখাচ্ছে ভয়ঙ্কর ও মর্মান্তিত এই খবর। পুলিশ অফিসার বলে ওঠে, স্যার, তুফানকে ধরা পুলিশের আয়ত্তের বাইরে, তবে তার গ্যাংয়ের ঠিকানাগুলো পুলিশ বলতে পারে। তুফানের আস্তানায় যাওয়া মানে নিজেকে কুমিরের সামনে পরিবেশন করা। কাকে কাকে কে কোন সময় কার শিকার হয় সেটা সময় বলে দিবে, তুমি তোমার দায়িত্ব পালন করো। এই বলে কমিশনার সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মিটমিট করে চোখ খুলছে নাদিয়া। গতকাল রাতের কথা মনে পড়তেই চিৎকার দিয়ে উঠে পড়ে। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, কেউ আমাকে বাঁচাও, তোমরা আমার সাথে এমন কিছু কইরো না। হঠাৎ করে নাদিয়ার এরকম চিৎকারে ড্রয়িং রুমে বসে থাকা তার মা বাবা দৌড়ে আসে। মেয়ের এরকম অবস্থা দেখে বলে ওঠে, কি রে মা, তুই এভাবে চিৎকার করলি কেন? আর কাল রাতে তোর কি হয়েছিল? মায়ের কথা শুনে যেন নাদিয়ার হুঁশ ফিরে। নাদিয়া হচ্ছে আমাদের এই গল্পের নায়িকা। কালকের কথা মনে পড়তেই নাদিয়া তার মাকে জড়িয়ে ধরে আর ভাবতে থাকে কি করে সে বাড়ি এলো। তার মা আবার বলে ওঠে, কি রে মা, তোর কি হয়েছিল বললি না তো? মা, কালকে আমাকে কিছু ছেলে মিলে গাড়িতে জোরপূর্বক ভাবে আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। হঠাৎ করে সেখানে বিশেষে ভয়ঙ্কর ও ভয়ানক বাংলাদেশের সর্বোচ্চ আতঙ্কবাদী এবং আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী তুফান সেখানে চলে আসে। তারপর ছেলেগুলোর হাত থেকে আমাকে বাঁচিয়ে ছেলেগুলোকে সেখানে চাইনিজ কিছু অস্ত্র দিয়ে আমার চোখের সামনে কচু কাটা করে পিস পিস করে ফেলে। এটা দেখে আমি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যাই। এরপর আমি এখানে কি করে এলাম কোনো কিছুই আমার মনে নেই। কি বলিস তুই? তাহলে কাল রাতে যে তোকে এতগুলো মেয়ে মিলে বাড়িতে দিয়ে গেল, তারা কি সব তাহলে তুফানের লোক ছিল? হতে পারে মা, কালকে যাত্রা আমি বেঁচে গিয়েছি, কি হতো বলো তো? মাকে জড়িয়ে সে কান্না করতে থাকে। নাদিয়ার বাবা হচ্ছে একজন আইনজীবী। অন্যদিকে তুফানের লোকেরা নতুন করে মিশনে যাবে বলে পাখাল দিচ্ছে। বিভিন্ন রকম অস্ত্র সেখানে দেখা হচ্ছে, রামদা, সালুদা, কুড়াল, বৈশলা, কাতি, ছুরি। অন্যদিকে ক্লান্ত শরীর নিয়ে রিকশায় উঠে উপরে দাঁড়িয়ে আছে একটি ছেলে। তার পেছনে থেকে মেইলি কণ্ঠ কেউ একজন বলে ওঠে, এই যে রিক্সা, সামনের ভার্সিটিতে যেতে পারবেন? হঠাৎ করে এমন কারো মিষ্টি কণ্ঠস্বর শুনে পিছনে তাকিয়ে দেখতে পায় একটি মেয়ে। মেয়েটি তার যেন খুব পরিচিত, কোথাও যেন দেখেছে সে। মুচকি একটা স্মাইল দিয়ে মধুর সুরে বলে ওঠে, হ্যাঁ আপা, যাব সামনে ভার্সিটিতে, তো চলেন। আচ্ছা দাঁড়াও, তোমায় কত ভাড়া দিতে হবে সেটা তো বলে দাও। এখান থেকে যত ভাড়া হয় আর সবাই যত করে নেয় সেটা আমাকেও দেবেন। ওকে ঠিক আছে, চলুন তাহলে। রিক্সা চালক ছেলেটি আর কোনো কথা না বলে মেয়েটাকে নিয়ে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায়। রিক্সা থেকে নেমে নাদিয়া নামের সেই মেয়েটি চকচকে একটা 100 টাকার নোট বের করে দেয়। এটা দেখে রিক্সা চালক বলে ওঠে, এই যে আপা, আপনি এত ভুল করছেন, আপনি আমাকে 100 টাকা কেন দিচ্ছেন? এটা রেখে দাও, এটা তো তোমাকে বকশিশ দিলাম। কারণ তোমার কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে, বুঝেছো? কিন্তু এত টাকা আমি নিয়ে কি করব? রেখে দাও, তোমার কাজে লাগবে। মেয়েটি আর কোনো রকম কথা না বলে ভার্সিটির ভেতর চলে যায়। ছেলেটি মুচকি হেসে রিক্সা নিয়ে যখনই ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে পড়বে তখনই তার সামনে কয়েকজন ছেলে এসে হাজির হয়। ছেলেগুলো রিক্সাটাকে আটকে দিয়ে বলে ওঠে মুচকি হেসে, কি রে খানকির পো, কত ইনকাম করলি? তা তোর রিক্সায় কোনো মেয়ে চললে তাদের সাথে এত কিসের কথা?
কী সব বলছেন ভাই? উনি আমার প্যাসেঞ্জার ছিলেন, ভার্সিটিতে এনে নামিয়ে দিলাম, আর আমি আমার পারিশ্রমিক নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। বর্তমান হাতে তোর যত টাকা আছে সব দিয়ে দে, কারণ আমাদের মাল খাওয়ার এই মুহূর্তে টাকা নেই। তোর টাকা দিয়ে আপাতত মাল কিনে মনটাকে সান্ত্বনা দিব। ভাই আমাকে যেতে দাও, তোমাদের এই টাকা দিলে আমি খাবো কি? কেন, তুই না খেয়ে মরবি খানকির পো? কথা না বলে টাকাটা বের করে দে। আমি এই টাকা কিছুতেই দিব না। এই কথা শোনার সাথে সাথে ছেলেগুলো মাঠে থাকে রিক্সা চালক ছেলেটিকে। রিক্সা চালক ছেলেটি আর কেউ নয়, স্বয়ং তুফান। ছেলেগুলো রিক্সা ভেঙে দেয়, তারপর তুফানের কাছ থেকে সমস্ত টাকা নিয়ে চলে যায়। তুফান আর সেখানে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। মার খাওয়ার কারণে শরীরে প্রচণ্ড রকমের ব্যথা, তবুও ব্যথাটাকে সহ্য করে চলে যায় নিজের ভাঙাচোরা সেই বস্তির গলির মধ্যে বাড়ি দেয়। রাত বাজে 12:45। চারিদিকে অন্ধকার, আকাশে উঠেছে অসংখ্য তারা। রাতের মধ্যে ভর্তি সময়। বস্তি গলি থেকে শেষের একটি বাড়ির দরজা খুলে কোনো এক হায়না বের হয়ে, পরনে তেমন কোনো কিছুই নেই, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মেন রোডের রাস্তার দিকে। মেন রাস্তার সামনে আস্তে আস্তে পরপর 5-5টা একটি গাড়ি এসে থামে, যার বর্তমান বাজার দরের 100 কোটি টাকার ওপরে, যা সম্পূর্ণ বুলেট প্রুফ। বুলেট, বোমস, পাইপার সব কিছুর হাত থেকে রক্ষা করতে পারে, যেটা বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ব্যবহার করছে। গাড়ির ভেতর থেকে কয়েকজন বেরিয়ে এসে দরজা খুলে দেয়। তারপর কোনো কথা ছাড়াই তুফান নামে সে আগন্তুকটি গাড়ির ভেতর প্রবেশ করে। চোখের পলকে উধাও হয়ে যায় সেই জায়গা থেকে গাড়ি। চলে আসে পরিত্যক্ত নির্জন একটি জঙ্গলের ভেতর। বিশাল বড় রকমের একটা জঙ্গল, চারিদিকে দিয়ে গাছ দিয়ে ভরপুর। কয়েকশো বিঘা জমির ওপর এই জঙ্গলটি তৈরি করেছে তুফান নিজে, যাতে থাকে খুঁজতে এলেও খুঁজে পেতে মরতে হয়। ভাই, জানোয়ারগুলোকে তাল গাছের সাথে বেঁধে রেখে উল্টো করে ঝুলিয়ে দিয়েছি। নিচে রাখা আছে ফুটন্ত টকটকে গরম পানি। আমার জন্য সব কিছু রেডি করে রেখেছিস তো? আমার হাতে কিন্তু একদম সময় নেই। হ্যাঁ ভাই, একদম সবকিছু রেডি করা আছে। ওকে। সেখানে গিয়ে দেখতে পাই সত্যি সব কিছু রেডি করা আছে। এই জঙ্গলটা এতই ঘন যে এখানে সূর্য আলো পৌঁছাতে প্রায় 3 মিনিটের বেশি সময় লাগে। এখানে সহজে বৃষ্টি পড়ে না। আকাশের বৃষ্টি মাটিতে পড়তে আগে বৃষ্টির ফোঁটা মিলিয়ে যায় গাছের পাতার সাথে। তবে পুরো জঙ্গলটা যেটা না, জঙ্গলের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। সেখানে তৈরি করা হয়েছে বিশাল বহুল একটা কোটি টাকার রাজপ্রাসাদ। সেখানে আছে বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন মডেলের এক একটা লাক্সারি হেলিকপ্টার, আছে কার, আছে বাইক, অসংখ্য গ্যাংস্টারের ছেলেপুলেগুলো। বাইরে থেকে সবাই জঙ্গল মনে করলো ভেতরটা সম্পূর্ণ একটি ফুটবল খেলার মাঠ। ছেলেগুলোর সামনে গিয়ে যেতেই পেছন থেকে একটা সোফা এনে দেয়, তারপর সেখানে বসে পড়ে আর বলে ওঠে, রশিটা আমার হাতে দে। রাশিটা হাতে নিয়ে নেওয়ার সাথে সাথেই রাশিটা ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই তাল গাছের ওপর থেকে ছেলেগুলো ফুটন্ত আগুনের ওপর পড়তে থাকে। পড়তে গিয়েও পড়ে না, তুফান টেনে ধরে। ছেলেগুলোর আর্তনাদ যেন বেড়ে যায়, তবুও গরম পানিতে মুখের খানিকটা অংশ পড়ে যায়। ছেলেগুলো চিৎকার করতে থাকে আর বলতে থাকে, কে তুই? তোর কি চাই বল? তুই জানিস না তুই কার লোকেদের গায়ে হাত তুলেছিস? হা হা হা, তোদেরকে ভালো করে চিনি, আর তাদের বস আমজাদকেও। তোদের এতটাই পিস পিস করে কাটবো যে তোদের সাথে কথা বলা তো দূরের কথা, একটা টুকরোকে দেখলেই তোর বজের ভেতরের অন্তরাত্মা কেঁপে উঠবে। বলে ফুটন্ত অ্যাসিডের পানিতে তাদেরকে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই সেখানে শরীরগুলো ঝলসে যায়, মাংসগুলো খসে পড়তে থাকে। এরপর তাদেরকে ওপরে তোলা হয়। দুই পাশে 2টা বিরাট রকমের লাইট জ্বালানো হয়। লাইটের আলো যেন আরো তীব্র যন্ত্রণা দিচ্ছে। শরীরগুলো চলতে থাকে। এরপরের অত্যাচারে ছেলেগুলো নিজেদের শরীরের চামড়াগুলো নিজেরাই ছিঁড়তে থাকে, পাগলের মতো মাটিতে হামাগুড়ি দিতে থাকে। তারপর ছেলেগুলোকে সামনে নিয়ে আসা হয় ছোট ছোট কিছু বালতির পাত্র, যেগুলোতে রাখা আছে কিছু রাসায়নিক জিনিস। তুফান বলে ওঠে, নিলয়, এদিকে আয়। আমার অত্যাচার কতটা ভয়ঙ্কর হতে পারে ওদেরকে বুঝিয়ে দে। জি ভাই। হা 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 হা, ওদের মুখের ভেতরে ছাগল গরুর প্রস্রাব ঢেলে দে, সাথে মুরগির পচা ভুঁড়ি। ওকে বস, ঠিক আছে। আর কিছু করার পর ওকে পিস পিস করব নাকি আপনি করবেন? আমি করব। ছেলেগুলোর মুখের ভেতর টাইপের সাহায্যে গরুর প্রস্রাব, ছাগলের পচা এবং মুরগির পচা ভুঁড়ি খাওয়ানো, খাবার দেওয়া। ছেলেগুলো যেন পাগলের মতো করতে থাকে, কেননা এরকম ভয়ঙ্কর রাসায়নিক দ্রব্য
কাউকে খাওয়ালে সে পাগল হয়ে যাবে। নিজের শরীরের মাংসগুলো নিজেই খুবলে খুবলে খেতে থাকে। এক এক ছেলে, চলুন শুনে আসি। ছেলেগুলো হচ্ছে কলেজের সামনেই যেই ছেলেগুলো তুফানকে মারধর করে টাকাগুলো নিয়ে নেয়, সেই ছেলেগুলো তুলে নিয়ে আসে তুফানের লোকেরা। ছেলেগুলো এরকম পরিস্থিতি দেখে সকলের ভেতর থেকে এক একটা বড় ধরনের কপ্তা, গোস্ত কাটার বিভিন্ন সরঞ্জাম বের করে তারপর ছেলেগুলোকে মাটি থেকে ফেলে দিয়ে তাদের উপর চালিয়ে দেয় বিভিন্ন অস্ত্র। গলা থেকে মাথাটা আলাদা হয়ে যায়, ছটফট করতে থাকে সেখানে। তারপর বাকি ছেলেগুলো সামনে একজনকে টুকরো টুকরো করতে থাকে, প্রায় কয়েক মিনিটের মধ্যে এলো পাছে কোপাতে থাকে। ছেলেগুলো মুহূর্তের মধ্যেই শরীরের টুকরো টুকরো হয়ে যায় ছেলেগুলোর দেহগুলো। তারপর ছেলেগুলোকে বস্তা করে পার্সেল করে দেয় আমজাদ হোসেনের আড্ডাখানায়। আমজাদ হোসেন বস্তার মুখ খুলে দেখতে পায় তার দলের ছেলেগুলোর করুণ অবস্থা। এটা দেখে আমজাদ হোসেন চিৎকার করে বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা সাহস হয় কি করে আমার দলের ছেলেগুলোকে মারার? ও যেখানেই থাক ওকে পৃথিবী থেকে সরিয়ে দে। সমস্ত রকম গ্যাংস্টারের সাথে তোরা কন্ট্যাক্ট কর, ওর ছেলেগুলোকে যেখানে পাবি সেখানেই কুরবানি করে দিবি। কিন্তু বড় তার ছেলেগুলোকে মারতে এত সহজ নয়, কেননা আমরা সবাই মাফিয়া কিং, কিন্তু মাফিয়া গ্যাংস্টার এখনও কেউ হতে পারিনি। বাংলাদেশে পুরো 64 দেশের রাজা হচ্ছে সে, যার কথা এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, এমনকি সে দেশে প্রেসিডেন্ট পর্যন্ত কেঁপে ওঠে। যাকে দেখার মানে নিজের মৃত্যু আহ্বান করা, আর তার কথা অমান্য করা মানে নিজের ফাঁসিতে ঝোলানো একই কথা। আরে শালা শুয়োরের বাচ্চা, আমি কোনো কথা শুনতে চাই না। তার মাথা আমি আমার হাতের মুঠোয় পেতে চাই। ওকে ভাই, দেখছি ব্যাপারটা, আপনি কোনো চিন্তা করবেন না। তবে আমার মতে সকলে আন্ডারগ্রাউন্ড থাকলে ভালো হবে। এই বলে বেরিয়ে পড়েন নাইস। নাইস হচ্ছে আমজাদ হোসেনের লোক এবং বেআইনি কাজকর্ম করে থাকেন এই আমজাদ হোসেন, যারা আন্ডারওয়ার্ল্ডের আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত রকম বেআইনি কাজ করে। অন্যদিকে কমিশনার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তুফানকে। তার ভাইকে মেরেছে, এর প্রতিশোধ যে করি হোক সে নিবে। পরের দিন আজকে রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছে তুফান। তুফান হলো বহুরূপী ছদ্মবেশী। তুফানকে আজ পর্যন্ত কেউ দেখেনি, যদিও দেখেছে তাকে পরকালে দেশে পাঠিয়ে দিয়েছে তার লোকেরা। তুফান নিজের মতো করে রিক্সা চালিয়ে যাচ্ছে। এইসবের পেছন থেকে দেখতে পায় তার পছন্দের রাজকুমারী তার দিকে পায়ে হেঁটে আসছে, আর রিক্সাকে দেখে মিষ্টি কণ্ঠে আবারও ডাক দিয়ে বলে ওঠে নাদিয়া, রিক্সা দাঁড়াও, আমি যাব। আসুন। তারপর তারা যেতে থাকে। তখনই নাদিয়া বলে ওঠে, আচ্ছা তুমি তো রিক্সা চালাও, নিশ্চয় তুমি রাতেও চালাও। তুমি কি আমাকে কিছু খবর দিতে পারবে? জি আপা বলেন, আমি সকল খবর দিতে পারবো। কেননা আমি রাত 1টা পর্যন্ত রিক্সা চালাই। তাই? তাহলে তো তোমাকে দিয়েই আমি আমার কাজটা হাসিল করতে পারবো। কি কাজ আপা? তুমি কি আমাকে তুফানের খবর দিতে পারবে? তুফানকে কি চেনো? হ্যাঁ দিতে পারবো, কিন্তু কে এই তুফান আর এর পরিচয় নিয়ে আপনি কি করবেন? এই হচ্ছে সেই তুফান আন্ডারওয়ার্ল্ডের শীর্ষস্থান, যার ভয়ে বাকি সন্ত্রাসীরা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আমি খবর পেয়েছি সেই শহরে এসেছে, অর্থাৎ তুফানি গ্যাংয়ের গ্যাংস্টার তুফান আমাকে একদিন রাতে বাঁচিয়েছিল কিছু গন্ডার হাত থেকে। তাই তাকে খুঁজে বেড়াচ্ছি, তাকে দেখার খুব ইচ্ছে আমার। এই কথা শুনে রিক্সাকে সেখানেই থামিয়ে দেয় রিক্সা চালক। ভয়ে জড়সড় কণ্ঠে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালিউল আযীম। আপা এটা আপনি কি বলেন? যা বলেছেন বলেন, আর বইলেন না। কেন, কি হয়েছে? আর তুমি এসব কি বলছো? আরে আপা আপনি জানেন না, তুফান নামটা নেওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তুফান নামটা নেওয়া মানে নিজের মৃত্যুকে বারবার স্মরণ করা। তুমি কি তুফান এতটাই ভয়ঙ্কর? আমি যে তার নামে এত ম্যাগাজিন, এত নোবেল পড়লাম, তাহলে কি সব মিথ্যা? সে তো বলে কোনো নির্দোষ মানুষকে হত্যা করে না, শুধু অপরাধ দমন করতেই বাংলাদেশ কিলার মাফিয়া হয়েছে, যাকে সবাই কিলার মেশিন বলে চেনে। ওর সম্বন্ধে যা শুনছেন সবই সত্যি, কিন্তু মাফিয়াদের তো মন বলতে কোনো কিছুই নেই। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, আপনি ওনাকে খুঁজছেন কেন? কাউকে বলবে না তো? শুধুমাত্র তোমাকেই বলছি। ও যেদিন আমাকে বাঁচিয়েছিল সেদিন তাকে না দেখে ভালোবেসে ফেলেছি। সবাই তুফানকে ভয় পায়, কিন্তু কেন জানি না তুফানকে আবার দেখতে ইচ্ছে করছে, তার কাছে যেতে ইচ্ছে করে, তাকে ভালোবাসতে ইচ্ছে করে। তুফান নামটা সবাই শুনে ভয় পায়, কিন্তু তুফান নামটা শুনে আমার মনে যেন কেমন ফিলিংস তৈরি হয় গো।
এই কথা শুনে রিক্সা চালক তুফান যে কিনা ছদ্মবেশে রিক্সা চালাচ্ছে নিজেই নামিয়ে এতগুলা গুণগান শুনে কেমন যেন তার মধ্যে একটা ভালো লাগা অনুভূতি কাজ করছে। সে নিজেও মেয়েটিকে অনেক লাইক করে, কিন্তু নিজের জীবনের কোনো গন্তব্য নেই বলে সে আজ পর্যন্ত তেমন দৃষ্টিতে কারো দিকে তাকায়নি। তুফান বলে ওঠে, আপনার বাসায় চলে এসেছি। আর হ্যাঁ, তুফানকে পাওয়ার স্বপ্ন ছেড়ে দিন। তুফান এমন একটা ঝড় যেটা আসে হঠাৎ করে আর চলে যায় নিঃস্ব করে। কিন্তু আমার তো তাকেই লাগবে। তাহলে তাকে খুঁজে বের করেন। খুঁজে তো বের করবই, কেননা আমার বাবা একজন আইনজীবী। আর হ্যাঁ, কালকে থেকে তুমি আমাকে নিয়ে যাবা আর নিয়ে আসবা, কেমন? ঠিক আছে আপা। এই বলে যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখনই পকেট থেকে ব্রিটিশ আলমের বাটন ফোনটা বেজে ওঠে। বর্তমান তুফানের পরনে আছে মাথায় লাল রঙের একটা গামছা বাঁধা আর ছোটোখাটো স্যান্ডেল, পরনে ময়লাযুক্ত টি শার্ট, কালো রঙের প্যান্ট পরা। পকেটের ভেতর হাত ঢুকিয়ে বের করে রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, ভাই আপনি কোথায় আছেন? একটু সাবধানে থাকবেন, কেননা আপনাকে মারার জন্য খেলার মাঠে অনেক খেলোয়াড় নেমেছে। তাই নাকি? তাহলে তো খেলা জমে গেছে। শিকার খুঁজতে আর যেতে হবে না, শিকার নিজে এসে শিকারের হাতে ধরা দেবে। হা 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 হা। তারপর মুচকি একটা হাসি দিয়ে সেখানে কলটা কেটে দিয়ে বেরিয়ে পড়ে নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে কমিশনার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সন্ত্রাসী নামে তুফানকে মারার জন্য। অন্যদিকে আমজাদ তার দলের ছেলেগুলোকে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তারপর রিক্সা নিয়ে চলে যায় গ্যারেজে, যেখানে গিয়ে রিক্সা জমা দেয়। তারপর মালিকের কাছে গিয়ে টাকা দিতে গেলে বলে ওঠে, কি রে মুন্না, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই তো প্রতিদিন রাতের 12টা-1টার দিকে আসিস। তোর জন্য রাত জাগতে জাগতে আমার জীবন শেষ। আর আজকে কিনা তুই 9টা বাজতে না বাজতেই গ্যারেজে এসে হাজির হয়েছিস। কি চমকে গেলেন? কি ভাবছেন এই মুন্না হচ্ছে তুফান। মুন্নার উর্বি নামে হচ্ছে তুফান। তুফান নামটা হচ্ছে শুধু অন্ধকার জগতের জন্য, আর মুন্না নামটা হচ্ছে সাধারণ মানুষের মতো বেঁচে থাকা ইট পাটকেলের এই শহরের ধাক্কা খাওয়া এক গরিব ছেলে। তুফান ওরফে মুন্না বলে ওঠে, না চাচা, আজকে ভাড়া ছিল তবু যাইনি। শরীরটা কেমন যেন আজকে খারাপ লাগছে, তাই আজকে তাড়াতাড়ি চলে এলাম। এক্ষেত্রে ডাক্তার দেখিয়েছিস তো? আচ্ছা এই নে ধর, এই টাকাটা নিয়ে যা, ভালো ডাক্তার দেখাবে। টাকা লাগলে আমাকে জানাস। লাগবে না চাচা, তুমি নিয়ে নাও। রেখে দে, কাজে লাগবে কোনো সময় তোর। ঠিক আছে চাচা। তারপর তুফান সেখান থেকে বেরিয়ে পড়ে চলে যায় ছোট্টখাট্ট সেই ময়লার ডাস্টবিন অন্ধকার বস্তিতে। ছোট্ট রুমে প্রবেশ করে সে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে একটা ঘুম দেয়। প্রায় রাত একটা। হঠাৎ করে বিছানার ওপর থাকা বাটন ফোনটা বেজে ওঠে। ঘুমো ঘুমো চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় লিওন ফোন করেছে। সেদিকে আর কোনো কিছু না ভেবে ফোনটা ঘুমো ঘুমো চোখে রিসিভ করে। আর ফোনটা রিসিভ করতে ফোনের উপাস থেকে বলে ওঠে লিওন, হ্যালো বস, কোথায় আপনি? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কেউ বা কারা জিহাদকে মেরে ফেলেছে। আমাদের থেকেও খুব অত্যাচার এবং নৃশংসভাবে টুকরো টুকরো করে পলিথিনে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে আমাদের বিভিন্ন আস্তানায়। নিলয়ের মুখে এই কথা শুনে বিছানার ওপর লাফ দিয়ে ঘুম ঘুম চোখে বসে পড়ে। তারপর কান্না ভাঙা কণ্ঠে বলে ওঠে, তোর মাথা ঠিক আছে? ওকে কারা মারবে? ওর তো পরিচয় কেউ জানে না। জানি না ভাই কারা মেরেছে, হয়তো পলিথিনের ব্যাগগুলো খুলে কোনো তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু ওকে তো আমি ভার্সিটিতে পাঠিয়েছিলাম, ভার্সিটির অজানা তথ্যগুলো জানার জন্য। রহস্যময় সেই গোলক ধাঁধার রহস্যময় ঠিকানার সেই তথ্যগুলো আনতে। ভাই আপনি দ্রুত এখানে চলে আসেন। জিহাদকে কে মেরেছে সেটা জানার জন্য আমাদের দলের বিভিন্ন গোয়েন্দাকে পাঠিয়ে দিয়েছি তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ওকে ঠিক আছে, তোরা ওয়েট কর, আমি এখনই চলে আসছি। এই বলে ঘুম ঘুম চোখে বেরিয়ে পড়ে বস্তির ছোট্ট ঘর এর দরজা খুলে দৌড়ে থাকে পাগলের মতো। দৌড়াতে দৌড়াতে মেন রাস্তার মধ্যে আসতে না আসতেই পরপর বেশ কয়েকটা কালো রঙের মুখোশধারী লোক এসে থামে। তাদের কাছ থেকে সেই লড়াইসি কোটি টাকার বাইকটা নিয়ে চোখের পলকে সেই স্থান ত্যাগ করে চলে যায় নিজের গন্তব্যে। যেখানে গিয়ে দেখতে পায় তাদের দলের সমস্ত ছেলে উপস্থিত আছে। জিহাদের শরীর টুকরো টুকরো প্রায় 10টা পলিথিনে রাখা আছে। বাইকের ওপর থেকে নেমে সেই টুকরোগুলোর সামনে এসে পলিথিন থেকে টুকরোগুলোকে মাটিতে খেলতে থাকে। দেখে সত্যি এগুলা জিহাদের শরীরের টুকরো। তুফান পর্যন্ত চমকে যায় যে কিনা এতদিন সবাইকে মৃত্যুর ভয় দিয়েছে, আজকে কিনা নিজের চোখের সামনে তার দলের ছেলেগুলোকে করুণ পরিস্থিতি দেখে নিজেকেই মারাতে পারছে না সে। তুফান পুরো পাগলের মতো হয়ে উঠে নিজের চুলগুলো নিজেই ছিঁড়তে থাকে, পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে থাকে। নিজের রাগটাকে কমানোর জন্য একের পর এক সামনে থাকা কলা গাছের ওপর ছুরি
চালাতে থাকে। টেবিলের উপর থাকা বন্দুকটা নিয়ে খোলা আকাশে বিকট আওয়াজে গুলি চালাতে থাকে। তবুও যেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। চিৎকার করে তুফান বলে ওঠে, কালকে ভার্সিটিতে আমি অ্যাডমিশন নেব। ভার্সিটি থেকে ওকে কেউ হত্যা করেছে। পুরো দেশকে আমি তোলপাড় লাগিয়ে দেব, অ্যাডমিশন কর। তুফানের এরকম ভয়ঙ্কর রূপ দেখে সকলে কয়েক পা পিছিয়ে যায়। এই প্রথম তুফানকে এমন ভয়ঙ্কর রূপে দেখছে তারা। কেউ ভয়ে কোনো কথা বলছে না। নিলয় ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ওকে ভাই, ঠিক আছে, আপনার অ্যাডমিশনের ব্যবস্থা হয়ে যাবে। কাল থেকে আপনি ভার্সিটিতে যেতে পারবেন। তুফান আর কোনো কথা না বলে সেখানে থেকে গম্ভীর গলায় বেরিয়ে পড়ে। সকাল 7টা। সাংবাদিকরা বিভিন্ন টেলিভিশনে নিজেদের মতো করে গুজব ছড়াচ্ছে, আতঙ্ক হচ্ছে মানুষের সামনে। তুফানি গ্যাংস্টার লিডারের নাম শুনলে যেন মানুষের ভয়ে আটকে ওঠে। তবে সাধারণ মানুষ নয়, চমকে ওঠে তারা, যারা দুনিয়ার আন্ডারগ্রাউন্ডের অন্ধকার জগতে থেকে বিভিন্ন খারাপ রকমের বিভিন্ন কাজের সাথে জড়িত। সকাল 9টা বাজে। ভার্সিটির গেটের সামনে গুটি গুটি পায়ে কেউ একজন এগিয়ে যাচ্ছে। ভার্সিটির ভেতর চশমাটা নাকের কাছে এনে আর চোখে চারদিকটা একবার দেখে সামনে পা বাড়াতেই পেছন থেকে কারোর ডাক কানে ভেসে আসতে পেছনে ঘুরে দেখতে পায় কয়েকটা ছেলে তাকে ডাকছে চিৎকার করে, আর বলে ওঠে, আরে ওই বেটা চার চোখ, তোকে এতক্ষণ ধরে ডাকছি, শুনছিস না কেন? কথা কি তোর কানে যায় না নাকি? তোর কাছে গিয়ে কানের নিচে কয়েক ঘা লাগাবো রে। হঠাৎ করে ছেলেগুলোর এরকম খারাপ আচরণে ছেলেটি এদিক ওদিক না দেখে মাথা নিচু করে ছেলেগুলোর সামনে দাঁড়াতেই ভার্সিটির প্লে বয় ছেলেটি পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয়। থাপ্পড়ের শব্দে সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। চারদিক দিয়ে তাদের ঘিরে রেখেছে ভার্সিটির মাঝে অসংখ্য ছেলে মেয়ে জড়ো হয়েছে। ছেলেটি আবার বলে ওঠে, কি রে বেটা খবিস, তোকে এতক্ষণ ধরে ডাকছি, শুনছিস না কেন? এখন তো ঠিকই আসলি। আসলে ভাইয়া, আমি শুনতে পাইনি যে আপনি আমাকে ডেকেছেন। তাই না কি রে? ছেলেটির মুখে এরকম কথা শুনে প্লে বয় ছেলেটি হেসে আরো বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটির গালে, আর মুচকি এসে বলে ওঠে, শালা চার চোখ খবিস কোথাকার, আমি জানতাম তোর দুইটা চোখের সাথে আরও দুইটা ফ্রি, কিন্তু দুইটা কানের সাথে যে তোর আর দুইটা কান লাগবে এটা আমি বুঝতে পারিনি। এই কথা শুনে উপস্থিত থাকা ভার্সিটির মধ্যে সকল ছাত্রছাত্রী হো হো করে হাসতে থাকে, যেন কোনো সার্কাস শুরু হয়েছে এখানে। এমন সময় ছেলেটি বলে ওঠে, ভাইয়া, আমি তো এখানে নতুন, তাহলে আমি এখন আসি? আরে বেটা যাবি তো, কিন্তু যাওয়ার আগে একটা কাজ করে দে। জি ভাইয়া। ওই যে ওইখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস, টি শার্ট পরা মেয়েটাকে, কোনো কথা ছাড়াই ওই মেয়েটাকে তুই গিয়ে কিস করবি। আর যদি তুই কথা না শুনিস তাহলে প্রতিদিন তোকে এই সকল ছাত্রছাত্রীর সামনে অপমান করব, সাথে তো মারধর ফ্রিতে আছেই। এই কথা শুনে কি করবে ভেবে পায় না ছেলেটি ভাবতে থাকে কি করলে তার ভালো হবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের মাইন্ড আর মাথাকে সঠিক সময়ে ঠিকভাবে ব্যবহার করতে পারলে সকল রকম বিপদ থেকে বাঁচা সম্ভব। তাই নিজের মাথাটাকে ঠান্ডা রেখে মুচকি একটা হাসি দেয় আর ভাবতে থাকে কি করা যায়। এমন সময় ছেলেটি বলে ওঠে, আচ্ছা ভাইয়া, এটা তো খুব কঠিন কাজ, আমার দ্বারা হবে না। অন্য কোনো কাজ থাকলে বলেন, যেমন দ্বিতীয় অপশন। বাহ বাহ, আমি তো ভেবেছিলাম তুই হাওয়া গোবা, দ্বিতীয় অপশান ছাড়ছিস। ওকে, পেছন থেকে ওই মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরবি আর তার পেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বেটা স্লাইড করতে থাকবি, তাহলে বেঁচে যাবি। ছেলেটা সেখানে না দাঁড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সকল ছাত্রছাত্রী সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এতগুলো ছেলে মেয়ের সামনে মেয়েটির কোমরে হাত দিয়ে নিজের দিকে টেনে এনে চার ঠোঁট এক করে দেয়। পুরো ভার্সিটি হা করে সেদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে মেয়েটি ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ছেলেটিকে। তারপর কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকট আওয়াজে পরপর বেশ কয়েকটা থাপ্পড় পড়ে ছেলেটির গায়ে। হুঙ্কার ছেড়ে রক্তবর্ণ চোখ লাল ধারণ করে রাগেই কণ্ঠে চারপাশে তাকিয়ে বলে ওঠে, জানার কোথাকার, ইতরের বাচ্চা, বাঁদর, গাইয়া ভূত, হুলু বিড়াল, পাগলা কুত্তা, তোর সাহস কী করে হয় আমাকে কিস করার? মেয়েটির এরকম চিৎকারে আশেপাশের ছাত্রছাত্রীরা দল ভেঙে সেখানে আসতে থাকে। মেয়েটি আবার চিৎকার করে বলে ওঠে, জানার কোথাকার, তোকে আজকে মেরেই ফেলবো, তুই শুধু দাঁড়া। তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? তোর শরীর থেকে দুইটা হাত কেটে আজকে আলাদা করতে না পারি তাহলে আমার নাম মিমনা। এই বলে পকেট থেকে ফোনটা বের করার সাথে সাথেই কলেজের মাঠে প্রায় 10 থেকে 15টা বাইক এসে উপস্থিত হয়। বাইকের ওপর থেকে বেশ কিছু ছেলেপিলে নামে, সকলের হাতে ক্রিকেট ব্যাট, এমনকি হকস্টিক। ছেলেগুলা সেখানে এসে বলে ওঠে, কি হয়েছে ম্যাম, এত জরুরি ফোন করে আনলেন? কোনো সমস্যা? এই ছেলেটার হাত পা ভেঙে এখানেই ফেলে রেখে যাবে। যদি কেউ সাহায্য করতে আসে তাকেও ঠিক একই শাস্তি দিবে। ওকে ঠিক আছে ম্যাম,
আপনি একটু সাইডে চলে যান, আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। এতটা ভয়ঙ্কর শাস্তি দিবে ওকে যাতে আর বেয়াদবি করার সাহস না পায়। তোর সাহস হয় কি করে মিম ম্যামের সাথে বেয়াদবি করার? তুই জানিস না ম্যামকে, তার পরিচয় কি? তুই কিনা তার সাথে বেয়াদবি করেছিস। দেখুন ভাই, আমি এটা ইচ্ছে করে করিনি। আমি ভার্সিটিতে প্রথম সিনিয়র ভাইগুলো আমাকে র্যাগিং দিয়েছে। সিনিয়র ভাইদের কথা মতোই আমি ওনাকে কিস করেছি। ছেলেটিকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক একজন এক এক রকম জিনিস দিয়ে মারতে থাকে। মারতে মারতে প্রায় ফাটিয়ে ফেলেছে শরীরটাকে। তবুও যেন ছেলেটিকে এক ফোঁটা চিৎকার করছে না। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ছেলেটির দিকে। সবাই ভেবে নিয়েছে ছেলেটি আজকে এখানেই শেষ হয়ে ভার্সিটি আসবে না, আর না হয় পরে যাবে। মারতে মারতে সবাই আধমরা করে ফেলেছে। হঠাৎ করে কলেজের গেটের দিকে তাকিয়ে সবাই অবাক। কলেজের গেট দিয়ে প্রবেশ করছে কালো রঙের একটি হাইস গাড়ি। গাড়ি থেকে দেখে সবাই যে যার মতো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমনকি সেই ছেলেগুলো পর্যন্ত। মাটিতে পড়ে আছে রক্তাক্ত শরীর নিয়ে ছেলেটি। কলেজের গেট পেরিয়ে মাঠের মাঝখানে এসে গাড়িটি থামে। গাড়িটির ভেতর থেকে একজন হিরো ইনি বের হয়, দেখতে অসম্ভব সুন্দর। প্রথমে পা বের করেন, তারপর হাত, তারপর মাথা, তারপর পুরো বডি। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। মাঠের মাঝখানে নামতে মেয়েটি চমকে ওঠে, কেননা চোখের সামনে রক্তাক্ত দেখতে পায় একটি মানুষকে। রক্তমাখা মানুষকে পড়ে থাকতে দেখে বেশ খানিকটা অবাক হয়। কোনো কিছু না ভেবেই গুটি গুটি পায়ে সামনে এগিয়ে তো আরো বেশ অবাক হয়, আর বলে ওঠে, আরে এ তো সে রিক্সা চালক ছেলেটি, যার সাথে আমি চুক্তি করেছিলাম। এইখানে কি করে এলো? নিজের মতো করে ভাবছে আর পুরো কলেজের দিকে, আর তার চোখ দেখে সবাই সেদিকে তাকিয়ে আছে। এমন সময় সে আর দেরি না করে ছেলেটিকে ডাকতে থাকে, কিন্তু ছেলেটির কোনো হুঁশ নেই, কেননা শরীর থেকে অজস্র রক্ত বের হচ্ছে। মেয়েটি আর দেরি না করে চিৎকার করে বলে ওঠে, ড্রাইভার গাড়ির ভিতর থেকে বের হও আর এই ছেলেটিকে গাড়ির ভিতরে নাও। দ্রুত হসপিটালে যেতে হবে, আমাদের দেরি করো না। হ্যাঁ, মেয়েটি আর কেউ না, মেয়েটি হচ্ছে নাদিয়া। নাদিয়ার কথা মতো ড্রাইভার দ্রুত ছেলেটিকে গাড়িতে তুলে নিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হচ্ছে মুন্না। আর মুন্না সেই ভার্সিটিতে এসেছে তার দলের সেই জিহাদ নামে ছেলেটিকে খুনের রহস্য জানতে। যেখানে কিনা তুফান নামটা শুনেই মানুষের আতঙ্ক শুরু হতো, সেখানে কিনা তুফানের গ্যাংয়ের ছেলেগুলোর গায়ে হাত দিয়েছে, তারপর নৃশংসভাবে হত্যা করেছে তাদের দলের ছেলে জিহাদকে। এটা সে মেনে নিতে পারছে না, তাই যে করে হোক যারা মেরেছে তাকে খুঁজে বের করে এতটাই ভয়ঙ্কর শাস্তি দিবে যে সেটা আন্ডার ওয়ার্ল্ড সহ আন্ডারগ্রাউন্ডের ইতিহাসের প্রথম পাতায় উল্লেখ থাকবে। এদিকে কয়েক মিনিট অতিক্রম করে চলে আসে হসপিটাল এসে ডক্টর আর নার্সদের সাহায্যে অপারেশন থিয়েটারে রুমে নিয়ে যায়। অন্যদিকে এতক্ষণ এই দৃশ্য রেকর্ড করছিল কোনো এক গোয়েন্দা। পকেট থেকে দ্রুত ফোনটা বের করে কোনো এক নাম্বারে কল করে সমস্ত ঘটনা এক এক করে বলে দেয়। তুফানের গ্যাংয়ের ছেলেগুলো খবর প্রায় 10 থেকে 15টা হেলিকপ্টার আকাশে উড়াল দেয়। বিভিন্ন ধরনের গাড়ি বাইক নিয়ে রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। আকাশে উঠছে অসংখ্য হেলিকপ্টার। কলেজের মাঠে উপস্থিত হয়েছে বিভিন্ন মডেলের দামি দামি বিভিন্ন গাড়ি বাইক। স্পষ্ট সিলমোহর লাগা আছে তুফানি গ্যাংয়ের গ্যাংস্টারের তুফান। পুরো পাগলের মতো ভার্সিটিতে গাড়ি করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। আবার ভার্সিটিতে কোনো রকম কথা না বলে কাপছাপ না করে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে নিলয় তুফানকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে এই খবর পৌঁছে যায় ভার্সিটি থেকে একে একে সকলের কানে। অন্যদিকে কমিশনারও এবং আমজাদ হোসেন বেরিয়ে পড়েছে তুফানের খোঁজে। অপারেশন চলছে নিজের মতো করে। প্রায় 3 ঘন্টা পর ওটি থেকে ডাক্তার বের হয়ে আর বলে ওঠে, চিন্তা করবেন না, এখন উনি আউট অফ ডেঞ্জার, উনি সম্পূর্ণ বিপদমুক্ত। কালকে ওনাকে আপনি বিকেলের দিকে বাসায় নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, উনি আপনার কি হয় একটা ফর্ম দিব, ফর্মটা সম্পূর্ণ পূরণ করবেন, কারণ এটা একটা পুলিশ কেস। ওকে, ঠিক আছে ডাক্তার, ওনার কোনো ক্ষতি হবে না তো? কোনো ক্ষতি হওয়ার আগে কোনো সম্ভাবনা নেই, তবে একটু দেরি হলে হয়তো শরীরে অনেক বড় ক্ষতি হয়ে যেত। শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, আমরা শরীরে রক্ত দিয়েছি, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ডক্টর, আমি আপনার সাথে কেবিনে দেখা করছি। আর কাইন্ডলি আমাকে একটু বিলের মেনুটা দেবেন? কত বিল হয়েছে সেটা আমি পরিশোধ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। অন্যদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে নিলয় সহ তার দলের বাকি ছেলেপুলেগুলো, কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজ লাগিয়ে দিয়েছে। প্রায় রাত 8টা বাজে। নাদিয়া এখনো হসপিটালে আছে। মিটমিট করে চোখ খুলছে মুন্না চোখ খুলে নিজেকে আবিষ্কার করে হসপিটালের মাঝে। মুন্না নিজেকে হসপিটালে দেখেই বলে ওঠে, এ কি, আমি এখানে কি করে এলাম? আমি তো
এ কি, আপনার জ্ঞান ফিরেছে? যাক, আল্লাহর অশেষ কৃপায় আপনি তাহলে বিপদমুক্ত। কিন্তু আপনি এখানে কি করে, আর আমি এখানে কিভাবে আসলাম? আমি আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। ভার্সিটিতে কেউ আপনাকে রক্তাক্ত করে ফেলে রেখেছিল, সেখান থেকে আমি আমার গাড়িতে করে হসপিটালে নিয়ে আসছি। আমি তো বলেছিলাম আপনাকে যে আপনি আমাকে ভার্সিটিতে নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন, কিন্তু আপনি ছাত্রদের বেশি ভার্সিটিতে কি করছেন? আসলে আমি একজন ছাত্র, ভার্সিটিতে পড়াশোনা করছি। পড়াশোনার ফাঁকে সময় পেলে রিক্সা নিয়ে বের হই। রাত 8টা বেজে গেছে, আপনি এখন বিপদমুক্ত। আপনি এখানে থাকেন, আমি আজকে আসি, কাল বিকেলে আপনাকে ছেড়ে দেবে ওরা। কালকে সকালে আমি দেখা করে যাব। এখানে আপনার ফোন আর পোশাক রাখা আছে। ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য। ওয়েলকাম। তারপর নাদিয়া বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর মুন্না পকেট থেকে ফোনটা বের করে কল করে নিলয়ের নাম্বারে। ফোনটা রিসিভ করতেই বলে ওঠে, ভাই আপনি কোথায়? আপনি ঠিক আছেন তো? আপনাকে তো আমরা খুঁজে পাচ্ছি না। কেউ একজন আমাদের খবর দিল আপনাকে নাকি ভার্সিটিতে কেউ খুব নৃশংসভাবে মেরেছে। তারপর থেকে আমরা ভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। আপনাকে কেউ একজন হসপিটালে নিয়ে গেছে, কিন্তু আমরা সব হসপিটাল দেখলাম, খুঁজে পাচ্ছি না আপনাকে। আস্তে আস্তে আমি ঠিক আছি, ভালো আছি। কাল বিকালে আমাকে এখান থেকে ছেড়ে দেবে। আমি শহরের সিটি হসপিটালে আছি। তোরা আমার জন্য গাড়ি নিয়ে আয়। আর হ্যাঁ, কেউ যেন কোনো কিছু জানতে না পারে। ওকে বস, ঠিক আছে। আমি ছেলেপেলেদের নিয়ে এখনই হাসপাতালটাকে চারদিক দিয়ে ঘিরে নিচ্ছি। ওকে ঠিক আছে। তুফান ওরফে মুন্না ফের ফোন কেটে দেয়। ফোন কেটে দেওয়ার মাত্র 5 মিনিটের মধ্যে হসপিটালের ভেতর 3 জন প্রবেশ করে। ডাক্তারের সাথে কথা বলে সব ফর্মালিটি পূরণ করে তুফানকে নিয়ে বেরিয়ে পড়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। পুরো হাসপাতাল চারিদিক দিয়ে অসংখ্য সিকিউরিটি দিয়ে ঘিরে রেখেছে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। পরের দিন নাদিয়া হসপিটালে গিয়ে দেখা করতে যায়, কিন্তু সেখানে দেখা পায় না। ডাক্তার সমস্ত ঘটনা খুলে বলেন। বেশ খানিকটা অবাক হয়ে যায় নাদিয়া। 2 দিন ভার্সিটিতে যায়নি তুফান। রাত বাজে 3টা। চারিদিকে জ্যোৎস্নার আলো, খোলামেলা আকাশের নিচে কেউ একজন চেয়ারের ওপর বসে রক্তের নেশে মেতে উঠেছে। সামনে রাখা আছে বেশ কয়েকটা রক্তের বালতি। চেয়ারের ওপর বসে বালতি থেকে একের পর এক রক্ত নিয়ে গোসল করছে, যেন রক্তের নেশায় নতুন করে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। আগন্তুকটির এরকম ভয়ঙ্কর রূপ যেন পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। কেউ কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। রক্ত দিয়ে গোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে একটা ফ্রেশ ঘুম দেয়। পরদিন ভার্সিটিতে গুটি গুটি পায়ে প্রবেশ করছে ছেলেটি। সবাই হা করে সেদিকে তাকিয়ে আছে। কেউ কোনো কিছুই বলে না। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ক্লাসরুমে চলে যায়। সোজা গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়ে ছেলেটি। ক্লাস শুরু হবে কিছুক্ষণের মধ্যে। প্রফেসর ম্যাম নিজের মতো করে লেকচার দিতে শুরু করে। তখনই ক্লাসরুমে বাইরে থেকে বলে ওঠে, ম্যাম আসতে পারেনি ভিতরে। ভেতরে প্রবেশ করতে করতে নাদিয়া বলে ওঠে বাইরে থেকে, আসলে ম্যাম রাস্তায় জ্যাম থাকায় আসতে সমস্যা হয়। তারপর কেউ আর কোনো কথা বলে না। ক্লাসে মন দিয়েছে। পুরো ক্লাসের বেঞ্চ বুকিং হয়ে আছে, শুধু শেষের দিকে একটি বেঞ্চ ফাঁকা আছে। সেখানে একটি ছেলে মাথা নিচু করে কি যেন খাতায় লিখছে। পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ে নাদিয়া। তার পাশে ছেলেটার দিকে তাকিয়ে তো অবাক, কারণ এ তো সেই ছেলে যাকে সে বাঁচিয়েছিল। তাকে দেখেই বলে ওঠে, এই যে আপনি এইখানে। আপনাকে আমি হসপিটালে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। ডাক্তার সাহেব বলল আপনার বন্ধুরা নাকি আপনাকে নিয়ে গিয়েছিল। মেলি কারো কণ্ঠ শুনতে পেয়ে অবাক হয় মুন্না। সেদিকে তাকিয়ে অবাক হয়। তারপর মুচকি হেসেই বলে ওঠে, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনি না থাকলে হয়তো সেদিন মরে যেতাম। ওয়েলকাম। তারপর তারা আর কোনো কথা না বলে নিজেদের মতো ক্লাসে মন দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হতে থাকে। এরই মধ্যে তুফান অনেকগুলো মার্ডার করেছে। আজকে ভার্সিটি থেকে বের হচ্ছে মুন্না। এমন সময় ক্লাসরুমের ভেতরে কারো কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। জানালার কাছে গিয়ে দেখতে পায় কিছু দৃশ্য এবং কিছু শুনে বেশ অবাক হয়। সেখানে বলছে, সমস্ত কিছু রেডি আছে। প্রায় 7টা মেয়েকে রেডি করা হয়েছে, আর আমাদের দলের ছেলেগুলো রেডিই আছে। আপনি অনুমতি দিলে আমার কাজ শুরু করতে পারি। এখনো তোমরা কাজ শুরু করোনি? দ্রুত কাজ শুরু করে দাও। ভার্সিটি এখন পুরো ফাঁকা, কেউ জানতেও পারবে না যে এখানে আমরা কি করছি। হ্যাঁ বস, সমস্ত কিছু আমরা রেডি করেছি, এখনই কাজ শুরু করে দেব। এবারে 48 কোটি টাকা আমাদের দিয়েছে, মাত্র কয়েকটা ভিডিও দিলেই হয়ে যাবে। ওকে স্যার। আসলে এখানে কি হচ্ছে আপনারা কোনো কিছুই বুঝতে পারছেন না, তাই তো? ব্যাপার নয়, সবটাই ক্লিয়ার করে দিয়েছি। চলুন তাহলে শুনে আসি এখানে কি হচ্ছে। এটা একটা হচ্ছে বেআইনি চক্র। এখানে সমস্ত রকম অবৈধ কাজ করা হয়।
18+ ছেলে মেয়েদের ভিডিও করে বিভিন্ন দুনিয়ায় কালো জগতে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে এখানকার প্রিন্সিপাল সহ কয়েকটি ছেলে এবং মেয়ে। এখনও তারা ভিডিও করছে, মেয়েদেরকে বিভিন্নভাবে অত্যাচার করছে এসব কাজে বাধ্য করার জন্য। মেয়েগুলো নিরুপায় হয়ে এসব কাজে বাধ্য হয়। কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করছে তারা। কেউ জানে না ভার্সিটির আসল তথ্য। সবকিছু দেখে রহস্যময় একটা মুচকি হাসি দেয় তুফান। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে। রাত 3টা বাজে। ভার্সিটির দিকে প্রায় কয়েকশো ছেলেপুলে ঘেরাও করে রেখেছে। এক একজনের হাতে রাখা আছে স্নাইপার, AK-47 3 অ্যাম্পিয়ার রাইফেল। তখনই কলেজের গেট ভেঙে একটি বাইক দিয়ে মাঠের ভেতর প্রবেশ করে কোনো এক আগন্তুক। আগন্তুকটির মুখে আছে কালো মাস্ক পরা, কালো পোশাকে সিলমোহর বসানো আছে তুফান। মাঠের মধ্যে প্রবেশ করতে নিলয় আর আখি বলে ওঠে, চারদিক দিয়ে ঘিরে রেখেছি আমরা সকলে মিলে, কেউ পালাতে পারবে না, আপনি বলেই ফায়ার করব। না, সেটা কোনোভাবেই না। আমি জাস্ট সেই 3টা ছেলেকে তুলে নিয়ে যেতে এসেছি। তাদের এতটাই ভয়ঙ্কর মৃত্যু দিব যে সারা শহরে প্রভাব ফেলবে। ওকে বস। তারপর পুরো ভার্সিটিতে খুঁজতে থাকে সেই ছেলেগুলোর প্রত্যেকটা পিক প্রত্যেকটা ছেলেগুলোর হাতে দিয়ে দেয়। তার দলের প্রত্যেকটা ছেলে একটা ছবি নিয়ে খুঁজতে থাকে তাদেরকে। ছাদের ওপরে গোপন একটি রুম, কারো চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে সেদিকে যায় সকলে মিলে। সেখানে গিয়ে দেখতে পায় সেই 3টি ছেলে মিলে মেয়েগুলোকে বিভিন্নভাবে অত্যাচার করছে। 18+ ভিডিও তৈরি করে দুনিয়ার কালো জগতে ছেড়ে দিচ্ছে। হয়ে যাচ্ছে রাতারাতি কোটি টাকার মালিক। হঠাৎ করে দরজা ভেঙে প্রবেশ করে, ভয়ঙ্কর এক তাণ্ডব চালায়। কেউ কোনো রকম পরিস্থিতি বুঝে ওঠার আগেই যে যেইভাবে পাচ্ছে এলো পাছেই কোপাতে থাকে ছেলেগুলোকে। কেউ গুলি করছে। পুরো ভার্সিটি মুহূর্তের মধ্যে যেন কেঁপে ওঠে। এক ভয়ঙ্কর তাণ্ডব সৃষ্টি হয় সেখানে। এই 3টি ছেলেকে বাঁচিয়ে রেখে সমস্ত রুমের মধ্যে উপস্থিত থাকা ছেলেগুলোকে কচু কাটা করে টুকরো করে ফেলে। রুমের মধ্যে প্রবেশ করে তুফান। মুখের উপর থেকে কালো মাস্কটা খুলে দিয়ে বিকট আওয়াজে হাসতে থাকে। হা 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 হা। আগন্তুকটির এরকম হাসিতে ভয়ে ভয়ে বলে ওঠে ছেলেগুলি, তুই এখানে কি করছিস? তুই এখানে কিভাবে এলি? হা 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 হা। এ তুফান কারো ডাকে নয়, বরং তুফান নিজের গতিতে আসে। তুফান নামটা শুনতেই যেন তাদের বুকের হার্টবিট দ্রুত চলতে থাকে, শুরু করে ধুকফুক করতে থাকে বুকের ভেতর। কেননা তুফান নামটা শুনলে মানুষের মৃত্যুর কথা মনে পড়ে যায়, যেন স্বয়ং মৃত্যুই দাঁড়িয়ে আছে। তুফান আবার মুচকি এসে বলে ওঠে, হা 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 হা। আখি, এদের সবাইকে নিয়ে গিয়ে এক একটা কর্মস্থলে তাদের কাজ দিয়ে দাও। আর হ্যাঁ, আমার ব্যাপারে যদি কেউ কোনো কিছু বলেছ তো পৃথিবী থেকে তখনই গেট আউট হয়ে যাবে। তুফানের কথা মতো আখি ছেলেগুলোকে রেখে মেয়েগুলোকে বের করে নিয়ে চলে যায়। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে সেটাকে মনের সুখে টানতে থাকে, উড়িয়ে দেয় ছেলেগুলোর দিকে। ছেলেগুলো তুফানের এইরকম কর্মকাণ্ডে ভরার্থ কণ্ঠে তবুও হুঙ্কার মেলে বলে ওঠে, তুই তুফান হও আর যাই মন তাই হও, বস জানতে পারলে তুই এখান থেকে জীবিতও যেতে পারবি না। নিজের ভালো চাস তো আমাদের সাথে পার্টনারশিপে আয়, আর নয়তো এখান থেকে চলে যা। ছেলেগুলোর মুখে এরকম কথা শুনে সিগারেটের বাকি অংশটা মাটিতে ফেলা দিয়ে পা দিয়ে পিষে পাগলের মতো হাসতে থাকে, এদিক ওদিক ছুটতে থাকে, যেন ছেলেগুলো কি একটা চোকারের মতো কথা বলে ফেলেছে। পাগলের মতো এদিক এদিক তুফান ছুটছে। তুফানের এরকম কর্মকাণ্ডে যেন পরিবেশটাকে আরো ভয়ঙ্কর তুলেছে। কেননা নিলয়রা জানে তুফান কোনো কিছু করার আগে ঠিক এইরকম পাগলামো করে। হঠাৎ করে তুফান ঝড়ের বেগে এসে পাগলের মতো পাগলা কুত্তার মতো কামড়ে কামড়ে শরীর থেকে রক্তগুলো আলাদা করতে থাকে। ছেলেগুলো এরকম আচরে ভয় পেয়ে চিৎকার করতে থাকে যন্ত্রণায়। পাগলা কুত্তার মতো কামড়ে কামড়ে শরীর থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছে তুফান। হঠাৎ করে কোথা থেকে একটা থ্রোট দিয়ে ছেলেটি ডাইরেক্ট মাথার ভেতর ঢুকিয়ে দেয়। মাথার ওপর হয়ে গলা দিয়ে বেরিয়ে যায় লোহার রডটা। তারপর বোতল থেকে টাউ টাউ করে ফুটন্ত গরম মোবাইল ঢেলে দেয় ছেলেগুলোর মাথার মধ্যে। ছেলেগুলো যেন পাগলের মতো লাফালাফি করতে থাকে। যেমন কোনো ছেলেকে নদীতে ফেলে দিলে সে সাঁতার কাটতে না পেরে ছটফট করে, ঠিক তেমনই ছটফট করতে থাকে ছেলেগুলা। তারপর বরফের তৈরি চাইনিজ MBBR একটা কুড়াল নিয়ে চোখগুলো বেঁধে দিয়ে আলো পাথরি একের পর এক কোপাতে থাকে। ছেলেগুলো চিৎকার যেন পুরো ভার্সিটি বারবার কেঁপে উঠছে। ছেলেগুলোর টুকরো টুকরো শরীরগুলোকে সেখানে কুচো কাটা করে ফেলে। মুহূর্তের মধ্যেই কচু কাটা করে ফেলে ছেলেগুলোকে। তারপর সমস্ত শরীরের টুকরাগুলোকে এক জায়গায় রেখে সেটাকে ভিডিও করে সেই 18+ ইন্টারনেটের অন্ধকার জগতে ছেড়ে দেয়। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ইন্টারনেট জগতের অন্ধকার আছে। ভয়ে সমস্ত সাইবার ডাটা ক্লিয়ার করে সবকিছু বন্ধ করে দেওয়া হয়। বেরিয়ে পড়ে সেখান থেকে তুফান সহ তার সমস্ত ছেলেপুলেগুলো। পরের দিন সকালে ভার্সিটিতে হইচই পড়ে গেছে। পুরো ভার্সিটির মাঠে শত শত পুলিশ
আর্মি বাহিনী, এমনকি সিনিয়র কর্মকর্তা, নেতাগণ সবাই এসে হাজির হয়েছে। অসংখ্য লাশের টুকরো পড়ে আছে একটা কক্ষে। রুমের প্রিন্সিপাল এই দৃশ্য দেখে আটকে চুপটি মেরে আছে। অন্যদিকে এই দলের মেয়েটিকে ভার্সিটিতে এখনও দেখা যায় না। কমিশনারও এই ভার্সিটিতে এসে উপস্থিত হয়েছে। ছদ্মবেশে উপস্থিত হয়েছে আমদাদ হোসেন, কেননা একটা টুকরে সিলমোহর লাগানো আছে তুফান নামে। সত্যি নিজের চোখে দেখার জন্য সকলে মিলে এসেছে। ছেলেগুলোর করুণ পরিণতি দেখে যেন সকলের চোখে জল চলে আসে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো ভার্সিটি পাকা হয়ে যায়। কয়েকদিনের জন্য ভার্সিটি বন্ধ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকবার ফোনে আলোচনা কথোপকথন হয় মুন্না আর নাদিয়ার। রাতে ফোন নিয়ে বসে আছে নাদিয়া, ল্যাপটপে কাজ করছে রাজু। এমন সময় নাদিয়া ফোন দেয় রাজুকে আর বলে ওঠে, হাই রাজু, কি করছো? এই তো তেমন কিছু না, জাস্ট কিছু কাজ করছি। তাই তা কি কাজ করছো শুনি? তেমন কিছু না, জাস্ট সিক্রেট কিছু কাজ করছি। তুমি এখনো জেগে আছো যে? কোনো কিছু বলবে কি আমায়? শোনা, আমি ওই তুফানের একটা ঠিকানা পেয়েছি যেখানে তাকে পেলেও পাওয়া যেতে পারে। নাদিয়ার মুখে এরকম কথা শুনে চমকে ওঠে তুফান। ঘামতে শুরু করে তুফান। ভয়ত কণ্ঠে বলে ওঠে রাজু, কি বলছো কি? তোমার মাথা ঠিক আছে? তুমি তার ঠিকানা কোথায় পেলে আর কিভাবে পেলে? যেদিন সে আমাকে বাঁচিয়েছিল সেদিন তার দলের একটা ছেলের মুখ আমি দেখে নিয়েছিলাম, আর সেই ছেলেটাকে আজকে আমি বাজারে দেখে তাকে ফলো করতে করতে একটা পরিত্যক্ত গোডাউনে কাছে গিয়ে থেমে যায়, কারণ সেখানেই তার আসল ঠিকানা। এখন তাহলে তুমি কি করতে যাচ্ছ শুনি? এই ভয়ঙ্কর তুফানের কাছে গিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে আসবে? আরে চুপ বেটা আবাল, ওর কাছে আমি যাব কেন? দূর থেকে তাকে দেখব, তারপর তার কাছে যাওয়ার চেষ্টা করব। তোর যাওয়া হলে তুই যা, আমি যেতে পারবো না। বাদ দে আমার কাহিনী। ওকে ঠিক আছে, তোকে যেতে হবে না। তারপর নাদিয়া রাগ করে ফোন কেটে দেয়। বসে বসে ভাবতে থাকে তুফান কি করে নাদিয়ার খবর পেল। সমস্ত ছেলেপুলে কে কল করে চলে যেতে বলে আন্ডারগ্রাউন্ডে। ভার্সিটি যেহেতু কয়েকদিনের জন্য বন্ধ সেক্ষেত্রে ভার্সিটিতে এখন নতুন করে তার ছেলেপুলেগুলো আরও ভর্তি হবে বলে সিদ্ধান্ত নেয় তারা। কেননা সকল রহস্যের কথাই ভার্সিটি থেকেই জানা যাবে। গত 7 দিন পর ভার্সিটির গেট খোলা হয়েছে। আজকেও ছাত্রছাত্রীরা দল ভেঙে ভার্সিটিতে প্রবেশ করছে আনন্দের সাথে। অন্যদিকে রিক্সা নিয়ে বেরিয়েছে মুন্না। ভার্সিটির সকল ছাত্রছাত্রী সহ শিক্ষকরা পর্যন্ত জানতো মুন্না একজন রিক্সা চালক। সে রিক্সা চালিয়ে তার জীবন পরিচালনা করে। এতে তাকে বারবার অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। রিক্সা চালিয়ে মানুষের সামনে তাকে অনেক অপমান, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করতে হয়েছে। কিন্তু যারা অতিরিক্ত করেছে তাদের রাতের আধারে কেউ অন্যরকম হায়না বেশে এসে তাদেরকে পৃথিবী থেকে এক কিকে আউট করেছে। রাত 10:30 বাজে। চারিদিকে বেশ অন্ধকার। পুরো পরিবেশটা একদম নিস্তব্ধ। মানুষের কোনো চলাচল এবং আনাগোনা পর্যন্ত নেই। পরিবেশটা যেন কোনো এক রহস্যের অনুসন্ধানের রহস্য জানা দিচ্ছে। রিক্সা নিয়ে বাড়ি ফিরছে মুন্না। রাস্তার পাশেই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে শুনতে পায়, প্লিজ তোমরা আমাদের ছেড়ে দাও। আমি এই শহরে নতুন এসেছি, আমাদের মেরো না, আমরা বাঁচতে চাই। বাঁচতে শুধু তুই একা না, বাঁচতে সবাই চাই। আমার ভাইও বাঁচতে চেয়েছিল, কিন্তু আমার ভাইকে ওরা বাঁচতে দেয়নি। কিন্তু আমরা তো আপনার ভাইকে মারিনি, তাহলে আপনি আমাদেরকে কেন বলছেন? প্লিজ আমাদের ছেড়ে দিন, আমাদের যেতে দিন। সেটা সম্ভব নয়, কেননা তুফান এই শহরে আসে। তাকে ছেড়ে দিলে আমার বিপদ, মরতে হবে। আমি একজন কমিশনার হয়ে কালো ব্যবসার সাথে জড়িত, কেউ জানে না। তোকে ছেড়ে দিয়ে কি নিজের বিপদ নিজে আনবো? ছি ছি স্যার, আপনি তো জানোয়ারের থেকেও খারাপ। চুপ শালি, ব্যবসা করতে গেলে এসব ভাবার সময় থাকে না। এখন জবাই হওয়ার জন্য তৈরি হও। তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিক্রি করে কোটি কোটি কালো টাকার সাম্রাজ্য তৈরি করব আমি। তারপর বাংলাদেশের টপ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হয়ে যাব আমি। এমনিতেই চারদিকে ছড়িয়ে দিয়েছি আমি আমার অসংখ্য ছেলেপেলেকে, সমস্যা নেই। জানলার পাশে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখে বেশ খানিকটা অবাক হয় রিক্সা চালক মুন্না। মুন্না ভাবতে পারছে না যে এইসব কাজে একজন কমিশনার জড়িত। সেখানে আর এক মুহূর্ত দেরি না করে মুচকে একটা স্মাইল দিয়ে বেরিয়ে পড়ে। কসাইদের মতো জবাই করে শরীরের বিভিন্ন দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে নিয়ে কাচের ড্রামে ভরে সেগুলোকে পাচার করতে নিয়ে যায় রাতের আধারে বিদেশি দেশগুলোর কাছে। রাত 2টা বাজে। চারিদিকে অন্ধকার। দুই পাশের অন্ধকারে ছেয়ে গেছে। এক পাশে গোরস্থান, অন্য পাশে গাছের বাগান, সমস্ত কাছের রাস্তা। তাই বেশ কয়েকটি ট্রাক সহ 15 থেকে 20 জন ছেলেপুলে, 2 দলের 2 লিডার
নিজেদের মধ্যে কথোপকথন করছে। এমন সময় হঠাৎ করে ঝড়ের বেগে আগন্তুকের গতিতে এন্ট্রি নেয় একজন আগন্তুক। কোনো কথা ছাড়াই মাঝখানে মুচকি এসে বলে ওঠে। হা 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 হা। আগন্তুকদের এরকম হাসিতে চমকে ওঠে সকলে। ঝড়ের বেগে এন্ট্রি নেওয়াতে কেমন যেন পরিবেশটা ভয়ঙ্কর এক রূপে রূপান্তরিত করে। তবুও বলে ওঠে এক নেতা। কিরে হালার পো হালা, কোন বালে চুল তুই রে? বেটা এভাবে আসলি কোথা থেকে? বেটা দিলি তো এভাবে একবারে চমকিয়ে। আগন্তুকটি এই কথা শুনে পাগলের মতো হাসতে থাকে। গাড়ি থেকে নেমে এদিক ওদিক দৌড়াতে থাকে পাগলের মতো, ছুটতে থাকে আর হাসতে থাকে, যেন হাসতে হাসতে তার পেট ফেটে যাচ্ছে। সবাই অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে কেমন বললো নেতা, যার কারণে সে হাসছে। নেতাকে এরকম জোকার বানিয়ে দিয়েছে ছেলেটি। ছেলেটি এরকম পাগলের মতো হাসি দেখে এবার হুঙ্কার ছেড়ে তীব্র কণ্ঠে বলে ওঠে নেতা। কিরে শালা বাইঞ্চোত, এভাবে হাসছিস কেন? মরার পাকনা গজিয়েছে নাকি? যে জায়গায় এসেছিস সেখান থেকে বেঁচে ফিরতে পারবি না, কেননা মৃত্যু আর আজরাইল খুব কাছেই তো। হা 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 হা। এই তুফান কখনো মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যু তুফানকে ভয় পায়। তুফান নামটা শুনতে উপস্থিত থাকা সকলে কাঁপাকাঁপি শুরু করেছে। কেউ কেউ এদিক সেদিক ছোটাছুটি করেছে। দুই নেতা যায় অবস্থা, কোনো কথা বলতে পারে না তারা। তুফান এই দৃশ্য দেখে উচ্চ স্বরে তার দলবলকে নিয়ে হাসতে থাকে, কেননা ছেলেগুলো ছুটছে এদিক ওদিক। তুফানের হাতের ইশারা দিতেই এক একটা বুলেটের স্পাইপারের AK-47 মিসাইলের গুলিতে মরছে দুই দলের ছেলেগুলো। ঝড়ের বেগে গিয়ে হাতে থাকা টিনের তৈরি কুড়াল দিয়ে এলো পাথরি কোপাতে থাকে তুফান। 5 মিনিটের মধ্যে পুরো মাঠ খালি করে ফেলে। তারপর সমস্ত অবৈধ জিনিসপত্র নিয়ে চলে যায় ট্রাকে করে, এবং টাকাগুলোকে ট্রাকের ভিতর ছিল টাকা এবং বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ। আজকে ভার্সিটিতে অনেকেই এসেছে। সুন্দর করে সেজে গুজে সামর্থ্যের মধ্যে দিয়ে যতটুকু নিজেকে পরিপাটি করা যায় ঠিক ততটুকুই নিজেকে তৈরি করে রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে মুন্না। ভার্সিটিতে পৌঁছে দেখতে পায় ভার্সিটিতে বেশ কিছু নতুন ছেলে মেয়েদের আনা হয়েছে। খানিকটা তার সন্দেহ হলেও বুঝতে না দিয়ে সোজা নিজের ক্লাসরুমে গিয়ে শেষ বেঞ্চে বসে পড়ে। আজকে এখনো নাদিয়া ভার্সিটিতে আসেনি। মুন্না ফোন দেয়। নাদিয়াকে ফোন রিসিভ করতেই মুন্না বলে ওঠে। কি রে, আজকে তুই ভার্সিটিতে আসবি না? না, আজকে যাব না, কালকে যাব। আজকে বাসায় একটু আমার কাজ আছে। ওকে, ঠিক আছে। মুন্না শেষ বেঞ্চে বসে আছে। এমন সময় ক্লাসের মধ্যে একটি ছেলে প্রবেশ করে। ছেলেটি প্রবেশ করতেই বলে ওঠে। হাই, আমি রহিম। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি মুন্না, অবশ্যই বন্ধু হতে পারি। তুমি কি নতুন ভর্তি হয়েছো? হ্যাঁ, আমি এখানে নতুন ভর্তি হয়েছি, কিন্তু নতুনদের নাকি এ কলেজে র্যাগিং দেয়। আমাকে তো কেউ র্যাগিং করলো না। র্যাগিং করবে কে তোমাকে? এই কলেজে র্যাগিং করার মতো কেউই বেঁচে নেই। যারা ছিল সবাইকে মেরে পরপারে পাঠিয়ে দিয়েছে তুফান। তুমি এত সব কি করে জানো? তুমি কি তুফানকে চিনো? রহিমের মুখে এই কথা শুনে তুফান মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে। হা হা হা। আরে না, আমি কি করে জানবো? জাস্ট সবাই বলাবলি করছিল, এটাই আমি তোমাকে বললাম। ও আচ্ছা আচ্ছা। এইভাবে তারা অনেক কথা বলে, একে অপরের বন্ধু হয়। দেখতে দেখতে ভার্সিটির বেশ কিছুদিন কেটেছে। এর মধ্যে পরিচয় হয়ে যায় নাদিয়ার সাথে আমজাদের। ভার্সিটির ছুটি শেষে সবাই আড্ডা দেয়। আড্ডা শেষে যে যার গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে যায়। রিক্সা নিয়ে বিকালবেলায় বেরিয়েছে মুন্না। ভাড়া মারতে মারতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। চারিদিকে বেশ অন্ধকার। সারা দিনটি রিক্সা চালিয়ে গ্যারেজে রিক্সা জমা দিতে চলে আসে। গ্যারেজে ঢোকার পরই দেখতে পায় বেশ কিছু ছেলেপুলের রক্তমাখা শরীর নিয়ে গ্যারেজের ভেতর থেকে বের হচ্ছে। সেদিকে তেমন মাথা না ঘামিয়ে রিক্সা গ্যারেজের ভেতর রেখেই যখনই মালিককে টাকা দিতে যাবে তখনই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তার সামনে পড়ে আছে লাল রক্তে রাঙিয়ে তোলা এক মৃত শরীর। অসংখ্য শরীর আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলে রেখে গেছে সাজা আব্দুল কাশিমকে। মুন্না এই দৃশ্য দেখার পর সাথে সাথেই এদিক ওদিক চিৎকার করতে থাকে। আশপাশ থেকে কেউ আসে না। মৃতদেহটা পড়ে আছে আব্দুল কাসেমের। পাগলের মতো ছুটোছুটি করছে মুন্না, কিন্তু কেউ এগিয়ে আসে না। এবার পেছন পেছন ছুটতে থাকে ছেলেগুলার, কিন্তু ছেলেগুলোকে আর কোথাও খুঁজে পায়নি। সব কিছু করতে করতে রাত প্রায় 2টা বেজে যায়। পকেট থেকে ফোনটা বের করে কল রিসিভ করতেই বলে ওঠে। হ্যালো নিলয়, কোথায় আছিস? তুই দ্রুত চলে আয় এখানে। কেউ কাশেম মোল্লাকে মেরে ফেলেছে। ওকে ভাই, ঠিক আছে, আমরা দ্রুত সব কিছু নিয়ে হাজির হচ্ছি। আর শোন, আসার সময় রাস্তা থেকে যেসব সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো নিয়ে আসবি। ওকে ভাই, ঠিক আছে, সব কাজ হয়ে যাবে। কিছুক্ষণ মধ্যেই নিলয়রা সব কিছু নিয়ে হাজির হয়। সিসিটিভি ফুটেজ। ওই 3টে ছেলে তাদের আড্ডাখানায় গিয়ে যেতে বলে। এদিকে দাফন কাফন শেষ করে রওনা দেয় নিজের বস্তির উদ্দেশ্যে। সেখানে গিয়ে পরের দিন ভার্সিটি যায়। ভার্সিটিতে এখন আরও নতুন ছেলেদের মেয়েদের আনাগোনা দেখাতে পাচ্ছে তুফান।
বলে রাখা ভালো, এই কলেজে কিন্তু ছদ্মবেশে অনেকেই এসেছে, যেমনটা গল্পের শেষে উল্লেখ করা হবে। পরপর চারটা ট্র্যাক কলেজের মধ্যে ভেতরে প্রবেশ করে। যে ট্র্যাকগুলো প্রবেশ করার সন্দেহ হয় সকলের, কেউ কিন্তু কিছু বলে না, শুধুমাত্র কয়েকজন দেখেছে। ট্র্যাকগুলো কলেজের পেছনে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। কি করছে কোনো খেয়াল নেই। কলেজে আজকে ক্লাস হবে না, সবাই আড্ডা দিচ্ছে নিজেদের মতো করে। তুফান আর এক মুহূর্ত দেরি না করে সকলের চোখ এড়িয়ে কলেজের পেছন দিকে এগিয়ে লুকিয়ে পড়ে। আর সেখানে গিয়ে দেখতে পায় ট্রাকগুলো থেকে বিভিন্ন রকমের সরঞ্জাম নামাচ্ছে। এমন সময় চোখ আটকে যায় তুফানের, কেননা সেখানে দেখতে পায় কলেজের প্রিন্সিপালকে সাথে একটি মেয়ে। ট্রাকগুলো থেকে বিভিন্ন রকম বেআইনি অস্ত্র নামাচ্ছে। প্রিন্সিপাল বলে ওঠে, শোনো, কাজটা তুমি দ্রুত করবা, কারণ আমি খবর পেয়েছি এখানে ছদ্মবেশে মাফিয়া এসছে। মাফিয়ারা এসেছে মানে? স্যার, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তাহলে কি আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব? চোর পুলিশের খেলার সময় শেষ হয়ে গেছে। আমি খবর পেয়েছি এই শহরে সিন্ডিকেট কমিশনার এবং আমজাদ হোসেন গোপনে এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। তবে কে তারা এখনো তাদেরকে চেনা যায়নি। স্যার, তাহলে তো খেলা জমে গেছে। ভার্সিটিতে তো নতুন চমক হতে চলেছে তাহলে। শুধু চমক নয়, মহা চমক, যেখানে সকল রহস্যের ধাঁধা লুকিয়ে আছে। এর থেকেও বড় চমক হচ্ছে এখানে তুফান এসেছে। মেয়েটি তোমার নামটা শুনতেই হাতে একটা বন্দুক মাটিতে পড়ে যায়। চমকে ওঠে মেয়েটি আর বলে ওঠে ভয়, তুফান? তুফান এই ভার্সিটিতে বস? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, তাহলে তো আমরা সবাই প্রাণে মরবো, সবাইকে মেরে ফেলবে সে। সেজন্য তো ট্রাকগুলো নিয়ে এসেছে। আগে সবকিছু পাচার করে দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাব আমরা। এখানে মারতে পারলে ভালো, আর মারতে না পারলে মরো। এখানে বুলেট কম চালালে বাঁচবে, তবে বুদ্ধি খাটালে বাঁচবে। মেয়েটি চারদিকে ভালো করে তাকিয়ে দেখে আর বলে ওঠে ছেলেগুলোর উদ্দেশ্যে। সবাই দ্রুত কাজ করে। মেয়েটি আবার বলে ওঠে, স্যার, তাহলে এখন আমরা কি করব? এখানে কোনো কিছু করতে হবে না। তুফান কমিশনারের ভাইকে মেরে ফেলেছে। কমিশনার তুফানকে মারার জন্য ছদ্মবেশে এই ভার্সিটিতে এসেছে। তুফান আমজাদের দলের ছেলেগুলোকে নৃশংসভাবে হত্যা করেছে। তাই আমজাদ হোসেন ছদ্মবেশে তার শত শত ছেলে ভার্সিটিতে ভর্তি করেছে, এমনকি সে নিজেও এসেছে। তাহলে তো স্যার আমাদের এখানে কিছুই করতে হবে না। খেলা জমে গেছে, ওরাই মরবে, শুধু আমরা উপরে তালি বাজাবো। এখানে খেলা শেষ নয়। আমরা তুফানের দলের ছেলে জিহাদকে মেরেছি, তাই তুফান ছদ্মবেশে এখানে এসেছে তার দলের ছেলেদের মারার প্রতিশোধ নিতে। তাহলে তো স্যার খেলা জমে গেছে, বাঁচতে হলে মরতে হবে, আর মারতে গেলে মরতে হবে। তুফান আর সেখানে এক মুহূর্ত দেরি না করে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যখনই মুন্না ছদ্মবেশে তুফান কলেজে গেট দিয়ে বেরিয়ে যাবে, তখনই রহস্যময় মুচকি হেসে কেউ একজন পেছন থেকেই বলে ওঠে, কি তুফান, কি অবস্থা তোমার? নতুন কোনো চমকের জন্য তৈরি আছে তো? হঠাৎ করে তুফান নামটা শুনতেই চমকে ওঠে মুন্না। পেছনে তাকিয়ে দেখতে পায় তার সামনে স্বয়ং নাদিয়া দাঁড়িয়ে আছে। নাদিয়াকে দেখে আমতা আমতা কণ্ঠে মুচকি হেসে বলে ওঠে মুন্না, তুমি কাকে তুফান বলছো আর কে তুফান? আমি তো মুন্না। হ্যাঁ, আমি জানি তুমি মুন্না, কিন্তু কেন জানি না তোমাকে কেমন যেন তুফানের মতো লাগছে, তাই গুলিয়ে ফেলছি যে তুমি তুফান নাকি সত্যি মুন্না। যাই হোক, আমি তো তুফানের ঠিকানা পেয়ে গেছি, শুধু সামনাসামনি দেখা হওয়া বাকি। এই কথা শুনে ঘামতে থাকে মুন্না। মুন্না মুচকি এসে সেখান থেকে চলে আসে, কোনো কথা বলে না। নাদিয়াও একটু মুচকি এসে সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে ভার্সিটির 2 দিন কেটে যায়। এর মধ্যে প্রায় 18টারও বেশি মার্ডার করেছে তুফান তার দলকে নিয়ে। যেখানে যাকে মার্ডার করেছে সব জায়গায় একটা করে সিলমোহর লাগিয়ে দিয়েছে। তুফানের কাছে যেন সবকিছু শুধু রহস্যই লাগছে, যেন সে গোলকধাঁধার ভেতর আটকা পড়ে গেছে। যেখানে কিনা সময়কে নিয়ে সে খেলতো, আজকে সময় তাকে নিয়ে খেলছে। বেশ ভাবিয়ে তুলেছে তুফানকে, সামনে কি হতে চলেছে তুফানের সাথে বুঝতে পারছে না সে। দিন দিন ভার্সিটির সাথে সাথে শহরে নতুন নতুন মানুষের আনাগোনা বেশ ভাবাচ্ছে তুফানকে। এর মধ্যে তুফানের কানে ভেসে আসে কোনো এক রহস্যময় লেডি মাফিয়া এসেছে এই শহরে। অন্যদিকে লেগে আছে একের পর এক সাংবাদিকের নিউজ চ্যানেলে, যেগুলো বারবার খবর প্রচার করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সারা দেশে। তুফান মুচকি এসে বলে ওঠে, হা হা হা, নিলয় সবকিছু তৈরি করে রাখ, খেলাটা প্রায় শেষ হতে চলেছে। কেন জানি না বিপদের গন্ধের ঘ্রাণ পাচ্ছি। মায়া, আমাদেরও কেমন যেন বর্তমান শহরের পরিস্থিতি এবং পরিবেশটা পরিবর্তনশীল লাগছে।
কেমন যেন শুনশান নীরবতা হয়ে গেছে, যেন সমস্ত অপরাধীরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কি এর পিছনে রহস্য আছে বুঝতে পারছি না, তবে এটা বের করার জন্য অসংখ্য ছেলেপেলে আমাদের এখনো মাঠে নেমে আছে। যারা যারা বাইরে আছে সবাইকে কনফারেন্স রুমে নিয়ে আসতে বল, সেখানে তাদের সাথে কথা হবে। বিপদ খুব সামনে অপেক্ষা করছে। ওকে বস, ঠিক আছে। অন্যদিকে নাদিয়া ওরফে ছদ্মবেশী লেডি কিলার মাফিয়া। সত্যি বলে দিলাম, নাদিয়া হচ্ছে একজন লেডি মাফিয়া কিলার, যে শুধু আড়াল থেকে খুন করে বেড়ায়, যার কাজ হলো খুন করা। এই জন্য বাংলার জনগণ তাকে নাম দিয়েছে লেডি কিলার মাফিয়া। রাত 1টা বাজে, চারিদিকে অন্ধকার। ভার্সিটির গেট খুলে ভেতরে প্রবেশ করে 3টি কালো রঙের হাইস গাড়িগুলোর ভেতরে কে আছে দেখা যায় না। কিছুক্ষণ পর 2টা ট্রাক প্রবেশ করে মাঠের মধ্যে। ট্রাকগুলোর ভেতর থেকে বের হয়ে আসে 2টি ছেলে। ছেলেগুলোর পরনে আছে কালো পোশাক, মুখে কালো রঙের মাস্ক। তার মধ্যে 5টি বাইকে সে উপস্থিত হয়। দুটো দলের মধ্যে কথোপকথন চলছে। লিডার বলে ওঠে, সব কিছু এখনো রেডি আছে তো? হ্যাঁ, সব কিছু রেডি আছে। যা করবেন একটু দ্রুত করবেন, এখানে বিপদ আছে। বিপদ? আরে বেটা, বিপদকে নিয়ে আমি খেলি, বিপদ আমাকে। কথাটা বলতে দেরি হয়, কিন্তু মাঠের মধ্যে উপস্থিত হতে দেরি করে না সাদা রঙের 2টা কার। হঠাৎ করে কারের ভেতর থেকে স্পাইপার নিয়ে বের হয় কেউ একজন। হঠাৎ এমন হওয়াতে চমকে ওঠে দুজন। গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, অবশেষে তোদের দুজনকে আজকে আমি আমার হাতে পেয়ে গেছি। কমিশনার অনেক হয়েছে চোর পুলিশ খেলা, এবার কলেজের প্রিন্সিপাল। তোমরা হয়তো এখনও কেউ জানো না যে কমিশনার হচ্ছে এসবের মূল মাথা, যে কিনা আমাদের ব্ল্যাকমেল করে সারা দেশে আতঙ্ক ছড়িয়েছে, আর প্রিন্সিপালের কাছে থেকে বিভিন্ন রকমের কালো ব্যবসা হাতিয়ে নিয়েছে, যেটা প্রিন্সিপাল নিজেও জানে না। তবে আমরা চলে এসেছি, এখন আর কেউ বাঁচতে পারবে না। তোদের দুজনকে সরিয়ে দিতে পারলে তুফানকে কুত্তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিয়ে মারবো খুঁজে পেলে। কথাটা বলেই যখন স্পাইপার দিয়ে গুলি করতে যাবে, তখনই আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় চকচক করছে একটি হেলিকপ্টার নামছে মাঠের মাঝখানে। হেলিকপ্টারের বাতাস আর ধুলো যেন মাটি পরিপূর্ণ হয়ে ওঠে, যেন সেখান থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে অন্য কোনো জায়গায়। তাদেরকে স্থির হয়ে থাকতে পারছে না তারা কেউ, এতটাই হেলিকপ্টারের বাতাসের প্রভাব। চারিদিকে ওড়াচ্ছে ধুলোবালি। হেলিকপ্টাররা মাটিতে ল্যান্ড করার সাথে সাথেই হিরোদের স্টাইলে কপ্টারের ভেতর থেকে কেউ একজন বের হয়। তার চোখে সবাই সেদিকে তাকিয়ে আছে উসহুস চাহনি নিয়ে। আগন্তুকের পরনে সবকিছু কালো, কোনো কিছু দেখা যায় না। হেলিকপ্টারে শুধু চকচক করছে তুফান দ্য তুফানি গ্যাংস্টার লেখাটা পড়ার সাথে সাথেই সবাই চমকে ওঠে। আগন্তুকটির শরীরে যেন চকচক করছে তুফান নামটা। পকেট থেকে লাল রঙের সেই ব্র্যান্ডের সিগারেটটা বের করে টানতে থাকে। মুচকি হাসি দিয়ে বলে ওঠে, হা 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 হা। তোরা ভাবছিস সময়টা তোদের, সেটা না। তুফান থাকতে তুফানের শহরে তুফানি ঝড় কেউ তৈরি করতে পারবে না। তুফান, তুই এখানে? তুই কিভাবে আসলি এখানে? আমজাদের কথা শুনে আরো পাগলের মতো হাসতে থাকে। এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে তুফান। তুফান নিজের মুখ থেকে কালো মাস্কটা সরিয়েই দিতেই সবাই চমকে ওঠে তুফানকে দেখে। এটা দেখে আমজাদ বলে ওঠে, তুফান, তুই তাহলে তুফান ছদ্মবেশী কলেজের মুন্না চরিত্র ছিলি? আমজাদ আরও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই প্রিন্সিপাল গুলি করে তুফানকে। কিন্তু তুফান সরে যেতেই গুলিটা ভুল জায়গায় গিয়ে লাগে। চোখের পলকে শরীর থেকে হাত আলাদা করেই ফেলে তুফান প্রিন্সিপালের। ঝড়ের বেগে এমন হওয়াতে চমকে ওঠে সকলে। তুফান মাঠের মধ্যে নেমেছে দেখে সমস্ত গুন্ডাগুলো আগে থেকে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে। মাঠের মধ্যে শুধু উপস্থিত আছে তুফানের লোকেরা, প্রিন্সিপাল, আমজাদ হোসেন আর কমিশনার। কেউ ভয়ে কোনো কথা বলছে না। প্রিন্সিপাল মাঠে পড়ে এখনও ব্যথায় কাতরাচ্ছে। হঠাৎ করে আমজাদ গুলি করে দেয় কমিশনারের পায়ে, আর কমিশনার গুলি করে তুফান। হঠাৎ এমন হওয়াতে তুফানের বাম হাত ভেদ করে গুলিটা বের হয়ে যায়, আর প্রিন্সিপাল সামনে পড়ে থাকা ছুরিটা নিয়ে আমজাদের শরীর থেকে পাটা আলাদা করে ফেলে। এরকম সবাই পরিস্থিতি আর কর্মকাণ্ড দেখে তুফান পাগলের মতো হাসতে থাকে। হাসতে হাসতে বলে ওঠে, হা 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 হা। তোদের অবস্থা দেখে সত্যিই আমার মায়া লাগছে। তুফানকে তোরা গুলি করে মারবি, যেখানে বুলেট তুফানকে ভয় পায়, তুফান বুলেটকে নয়। এই বলে পড়ে থাকা একটি ধারালো তরবারি হাতে নিয়ে তাদের কয়েকটা দলের ছেলে ছিল যারা তুফান এসেছে জেনেও এখনো দাঁড়িয়ে আছে, তাদেরকে এলো পাছে কোপাতে থাকে। পুরো মাঠ মুহূর্তের মধ্যে রক্তে রক্তাক্ত হয়ে যায়। এরপর তুফান কোনো কথা ছাড়াই কয়েক কোপে মারে প্রিন্সিপাল, কমিশনার এবং তাদের শরীরে। বুল বুল করে রক্ত বের হতে থাকে তাদের শরীর থেকে। যখনই তাদের শরীর থেকে মাথাগুলোকে আলাদা করতে যাবে, তখনই বাইকের ওপর কোনো এক আগন্তুক এন্ট্রি নিয়ে গুলি করে তুফানের হাতে। তুফানের হাত থেকে তরবারিটা পড়ে যায়। সবাই সেদিকে তাকিয়ে আছে। মাথা থেকে হেলমেটটা খুলতেই সকলেই চমকে ওঠে। মুচকি হাসি দিয়ে আগন্তুকটি বলে ওঠে, কি মিস্টার তুফান গ্যাংস্টার, চমকে গেলে আমাকে দেখে?
আমি সেই রেডি কিলার মাফিয়া। এখানে আমি আসতে চাইনি, তবে ছোট্ট একটা প্রতিশোধ নিতে আসতেই হলো। ওহো, তুমি তাহলে সেই ছদ্মবেশী লেডি মাফিয়া? হ্যাঁ, আমি সেই লেডি মাফিয়া। নিজেকে সেভাবেই তৈরি করেছি, শুধু প্রতিশোধ নিব বলে। এই জানোয়ার দুইটা আমার মা বাবাকে হত্যা করেছে, আজকে তাদের মেরে আমি আমার প্রতিশোধ তুলব। কিন্তু তোমার বাবা মা তো বেঁচে আছে। ওরা আমার বাবার বন্ধু, ওরা আমাকে এতদিন বড় করেছে, ওরা আমাকে সব বলেছে। টাকার জন্য এই কমিশনার আমার বাবা মাকে হত্যা করেছে। কথাটা শেষ করার আগেই চোখের পলকে গলার মধ্যে 3টা রড ঢুকিয়ে দেয় কমিশনার। তারপর হালকা করে চাপ দিতেই শরীর থেকে মাথাটা চিরে বেরিয়ে আসে, ছিটকে পড়ে কোনো এক জায়গায়। এইভাবে খুব নৃশংস সাথে হত্যা করে আমজাদ এবং প্রিন্সিপাল, সাথে সেই মেয়েটিকে টুকরো টুকরো করে ফেলে কুড়াল দিয়ে কুপিয়ে। তারপর পাগলের মতো হাসতে থাকে নাদিয়া, চিৎকার করতে থাকে নাদিয়া তুফান। নাদিয়ার এই রূপ দেখে বেশ মুগ্ধ হয়েছে। নাদিয়া তুফানের কাছে এসে বলে ওঠে, আমি তোমায় ভালোবাসি তুফান। আমি জানতাম তুমি এই ভার্সিটিতে এসেছো, আমি সব কিছু আগে থেকেই জানতাম। তোমার পরিচয় আমি আগে থেকেই জানতাম। তুমি মুন্না নও, তুমি তুফান। তাই বারবার তোমার কাছে যেতাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি যদি আমাকে না করো, তাহলে তোমাকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না। যদি তোমাকে ভালো না বাসি তাহলে কি করবে? এখানে তোকে নৃশংসভাবে মেরে ফেলবো, তারপর আমি নিজেই নিজেকে শেষ করে দিব। তাই? তাহলে তো তোমাকে ভালোবাসার উপহার দিতে হয়। এই বলে তুফান নাদিয়াকে নিজের কাছে টেনে নেয়, কোমর জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দেয়। কয়েকদিনের মধ্যে তারা বিয়ে করে। এখনও তারা ছদ্মবেশে শহরের বিভিন্ন জায়গায় একের পর এক খুন চলেছে, সাথে সংসার করেছে। মাঝে মধ্যে দেশের ভালো করতে গেলে এরকম কিছু মাফিয়াদের প্রয়োজন আছে। ভালো থাকুক দেশ, বেঁচে থাকুক মানুষ, বেঁচে থাকুক ভালোবাসার গল্প। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।